সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম। স্যার। হ্যাঁ, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি একটু আমার ল্যাপটপে এখনো জয়েন করতে পারি নাই, মোবাইলে জয়েন করছি। একটু ওয়েট করবেন। আমি চেষ্টা করতেছি ল্যাপটপে জয়েন করতে পারি। ওকে, আমি ল্যাপটপে জয়েন করতেছি। ল্যাপটপ না হলে তো আসলে ভালো করে দেখানো যায় না। ওকে স্যার। একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম। আমি শুরু করছি। আপনারা একটু লাইনে থাকবেন এবং সবাই মিউট করে রাখবেন। হ্যাঁ, আমি মোবাইলে জয়েন করছি। আমি এখনো ওয়াইফাই লাইন পাচ্ছি না, আমার ল্যাপটপ ওয়াইফাই লাইনটি চলে। অবশ্য আমি তো করতে পারি না। একটু আরেকটু
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। গুড ইভিনিং টু এভরিওয়ান। গুড ইভিনিং। Today we were discussed about the last chapter. Today we will discuss about last chapter name corporate reporting. Okay, আমি আপনাদেরকে শেয়ার মনে হয় করতে পারবো কিনা জানি না, শেয়ার করা যাচ্ছে না মোবাইলে। আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু মানে দেখে আমি পারি কিনা শেয়ার করতে। শেয়ার নিচ্ছে না। স্যার চ্যাপ্টারের নামটা কি বললেন? কর্পোরেটেড কর্পোরেট রিপোর্টিং লাস্ট রিপোর্টিং। চ্যাপ্টার। ওকে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, আপনার কি দেখা স্ক্রিন যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, জি থ্যাংক ইউ। স্যার। আমি মোবাইলে জয়েন করছি, আপনারা একটু মিউট করে দিলে হবে। The last chapter, corporate reporting. We have already discussed about the roles of corporate. Now the presentation of your reporting. How you are will be presented your reporting. This chapter will discuss about this. But we know our class limited. Today we are the last class in this course. So obviously we should read very fastly. So director's report. We have discussed in our previous class. What is director's report as per Company Act 1994? Please told anyone? ডিরেক্টরস রিপোর্ট বলতে আমরা কি বুঝাইছি? আমরা অলরেডি এটা আলোচনা করছি। এখানে যা যা অ্যানুয়াল পড়াবো রিপোর্ট সবগুলো স্যার। আমি আগে আলোচনা করেছি, সেগুলাকেই এখানে রিপোর্টিং আকারে কি কি হয় কর্পোরেটের, সেইগুলোই এখানে আলোচনা ডিসকাস আবার রিভিউ করা হবে। কর্পোরেট রিপোর্টিং কি, ডিরেক্টরস রিপোর্ট কি? অ্যানুয়াল রিপোর্ট স্যার। অ্যানুয়াল রিপোর্ট। ডিরেক্টরস রিপোর্ট মানে অ্যানুয়াল রিপোর্ট না। আমরা আরো কথা বলছি, ডিরেক্টরস রিপোর্ট মানে কি। অ্যানুয়াল রিপোর্টটা বিশাল পার্ট, সেখানে একটা অংশ হচ্ছে ডিরেক্টরস রিপোর্ট। ডিরেক্টরস রিপোর্টে কি কি থাকে সেগুলো আমরা বলছি। আমি আপনাদেরকে আরো বলেছিলাম যে আপনারা একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, সেখানে একটা অংশ দেখবেন ডিরেক্টরস রিপোর্ট। বোর্ড অফ ডিরেক্টরসদের পক্ষে চেয়ারম্যান এবং অন্য আরেকজন ডিরেক্টর যৌথভাবে বা তিনজন ডিরেক্টর যৌথভাবে একটা ডিরেক্টরস রিপোর্ট দেন। সেখানে কি কি থাকে, সেখানে সে পয়েন্টগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। ডিরেক্টরস রিপোর্ট ইজ এ ম্যান্ডেটরি অ্যানুয়াল ডিসক্লোজার বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্য থেকে একটা অ্যানুয়াল ডিসক্লোজার এখন ম্যান্ডেটরি, প্রেজেন্টেড এট দ্য এজিএম। যেটা এজিএম এ প্রেজেন্ট করতে হয়। এটা এনশিওরস ট্রান্সপারেন্সি, এটা আপনাকে ট্রান্সপারেন্সি ইনফর্ম শেয়ারহোল্ডার্স অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল হেলথ, অপারেশনস, কমপ্লায়েন্স এন্ড ফিউচার আউটলুক অফ দ্য কোম্পানি। এখন ডিরেক্টরস রিপোর্টে ডিসক্লোজার গুলা কি কি থাকে, তাহলে আমরা জানলাম। আগে আমরা আলোচনা করেছি ডিরেক্টরস রিপোর্ট মানে হচ্ছে ম্যান্ডেটরি বোর্ড অফ ডিরেক্টরস এর পক্ষ থেকে একটা রিপোর্ট পেশ করা, যার মাধ্যমে শেয়ার হোল্ডাররা এখানে জানতে পারে প্রতিষ্ঠানের বা কোম্পানির হেলথ কি রকম, অপারেশন কমপ্লায়েন্স ঠিক মতো করা হয়েছে কিনা, অপারেশন সঠিকভাবে আছে কিনা, এবং ভবিষ্যতে কি হবে কোম্পানি। দেন হচ্ছে তাহলে ডিরেক্টরস রিপোর্টে কি কি থাকে এগুলো আমরা আলোচনা করেছি আগে। স্টেট অফ কোম্পানি অ্যাফেয়ার্স, কোম্পানি অ্যাফেয়ার্স এর যে অবস্থান, সেই অবস্থানগুলো এখানে তুলে ধরা হয়। প্রপার মেইনটেনেন্স অফ অ্যাকাউন্ট, সরি, প্রপোজড রিজার্ভস এন্ড রিকমেন্ডেড ডিভিডেন্ডস।
ডিরেক্টরস রিপোর্টে কি পরিমাণ ডিভিডেন্ড দিবে, সে ডিভিডেন্ড এর রিকমেন্ডেশন কত সেগুলো উল্লেখ করা থাকে। মেটেরিয়াল চেঞ্জ আফটার দ্য ফাইন্যান্সিয়াল ইয়ারিং এর পর কোনো মেটেরিয়াল চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ ইন বিজনেস, একজন পড়েন তো দেখি, পড়া যাচ্ছে কিনা, দেখতে পারতেছেন কিনা দেখি। ডিসক্লোজার রিকর্ড আন্ডার সেকশন 184 কোম্পানিজ অ্যাক্ট 1984, এটা একজন পড়েন তো। স্যার এখানে আছে স্টেট অফ কোম্পানি অ্যাফেয়ার্স, প্রপোজড রাইট। রিজার্ভস এন্ড recommend dividends, material change after financial year end, changes in business nature, subsidiaries and areas of interest, explanation of any adverse comments in the auditor's report. রাইট, তাহলে আরো আছে, এইগুলো হচ্ছে আপনার কোম্পানি অ্যাফেয়ার্স থাকবে। কোম্পানির যে প্রপোজ যে কি পরিমাণ আপনার ডিভিডেন্ড রিকমেন্ড করবে, সেখান থেকে যে ইনকাম, নেট ইনকাম, সেখান থেকে কি পরিমাণ ডিভিডেন্ড করবে রেখে দিবে। তারপর কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটেরিয়াল চেঞ্জ হয়েছে কিনা, ফাইন্যান্সিয়াল, বিজনেস নেচার, সাবসিডিয়ারি এবং এরিয়া অফ ইন্টারেস্ট কি আছে, এবং কোন অ্যাডভার্স কমেন্ট যদি অডিটর দিয়ে দেয়, অডিট রিপোর্টে অ্যাডভার্স কমেন্ট আসতে পারে না, তাহলে সেই অ্যাডভার্স রিপোর্টের, অডিটরস এর যে রিপোর্ট, সেই রিপোর্টের এক্সপ্লানেশনও এখানে উল্লেখ করতে হবে। দেন হলো কি বলেন, স্টেটমেন্টস অন, Statements on আচ্ছা, fair presentation of financials, proper maintenance of accounts, consistent accounting policies, compliance with IAS, IFRS, sound internal controls, protection of minority shareholders, going concern status. রাইট, এইগুলো স্টেটমেন্ট দিতে হয়। দেন সামারি অফ কি ফাইন্যান্সিয়াল ডাটা লাস্ট 5 ইয়ার্স, এক্সপ্লেনেশন ফর নট ডিক্লারিং ডিভিডেন্ড, যদি কোনো কারণ মতো ডিক্লারিং না দেয়, ডিভিডেন্ড না দেয়, তাহলে কেন ডিক্লার করতেছে না সেটা এক্সপ্লেনেশন দিতে হবে। বোনাস শেয়ার ডিক্লারেশন, বোনাস Declarations. শেয়ার ডিক্লারেশন করলে বোর্ড মিটিং এন্ড ডিরেক্টরস অ্যাটেন্ডেন্স, এই কথাগুলো সেখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই পার্ট গুলা আমরা কি আগে আলোচনা করেছি কিনা। দেন হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এখানে শেয়ার হোল্ডিং এর কি কি ডিটেলস দিতে হবে, কোম্পানির শেয়ার কতটুকু, ইনস্টিটিউশনাল শেয়ার কতটুকু, জেনারেল ইনভেস্টর শেয়ার কতটুকু, আবার ইনস্টিটিউশনাল কারা কারা, কাদের শেয়ার কি কত পার্সেন্টেজ, সেগুলো দিতে হয়। ডিরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, ডিরেক্টরদের কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, কত তারিখে ডিরেক্টর হিসেবে সে জয়েন করেছে। ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যানালাইসিস অফ সিইও এন্ড এমডি। হ্যাঁ, দেন হচ্ছে সিইও সিএফও এর সার্টিফিকেশন, একটা অ্যানেক্সার এতে সিইও সিএফও বোথ দুইজনে মিলে একটা জয়েন্ট সার্টিফিকেশন করবেন। কমপ্লায়েন্স গভর্নেন্স কমপ্লায়েন্স রিপোর্ট এন্ড সার্টিফিকেট, এই এই পয়েন্ট গুলা অবশ্যই কি করবে, ডিরেক্টরস রিপোর্টে যাবে। তো এই কথাগুলোকে আমরা আলোচনা করেছিলাম আগে। কেউ কারো কি আলোচনা করেছি কিনা। ডিরেক্টরস রিপোর্ট আমরা পড়াইছি। দেন হচ্ছে সাইনিং, এই ডিরেক্টরশিপ কে করবে, ডিরেক্টর চেয়ারম্যান অফ দ্য বোর্ড সাইন করবেন। দেন সাথে হচ্ছে, হ্যাঁ, অন্য কোনো ডিরেক্টরদের যাতে অথরাইজ করা হবে তারাও সাথে সাইন করতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে ওই যে আমরা বললাম যে ব্যালেন্স শিট, যে যাদের সাইন তারা তো করবেনই, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, হ্যাঁ, সাবমিশন অফ রিকোয়ারমেন্ট। এখন এই যে ডিরেক্টর রিপোর্ট সাবমিশন করা কি ম্যান্ডেটরি কিনা, ইয়েস ম্যান্ডেটরি। এবং এই যদি না করে তাহলে কি হবে, তাহলে তার ফাইন হবে। হ্যাঁ, নন কমপ্লায়েন্স থাকবে এবং ফাইন হবে 55,000, এই রিকোয়ারমেন্ট যদি কমপ্লাই না করে। যদিও বলবেন যে টাকা তো কম, 5,000 টাকা কোম্পানি কিছু না, কিন্তু ফাইন মানে ফাইন, 5,000 হোক, 50,000 হোক, 5 লাখ হোক, ফাইন হলে কোম্পানির অবস্থা 12টা বাজে যাবে।
ঠিক আছে, এই হচ্ছে ডিরেক্টরস রিপোর্ট। কর্পোরেট রিপোর্টিং এর ভিতরে একটা পার্ট হচ্ছে ডিরেক্টরস রিপোর্ট। আপনারা কি বুঝতে পারছেন বলেন? কেউ কথা বলেন না কেন? একজন কথা বলেন, যে কোনো একজন। তারপর হলো আপনার প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এটা কর্পোরেট রিপোর্টিং। প্রাইস সেনসিটিভ ইনফরমেশন কি? আর জানা জানা আছে? না স্যার, একটু আলোচনা করেন স্যার। প্রাইস সেন্সিটিভ। আরো জানা নাই? হ্যাঁ, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন কি এগুলো আমরা আলোচনা করেছি। আহা, আপনি তাহলে আপনারা কি আমার কথা ধরতে পারেন না নাকি? প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হচ্ছে একটা কোম্পানির ইনফরমেশন গুলা, যে ইনফরমেশন গুলা কোম্পানির শেয়ার প্রাইসের ইম্প্যাক্ট আসবে তাকে বলা হয় প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। কোম্পানির শেয়ার প্রাইসের যে সেনসিটিভ ইনফরমেশন গুলা, যে শেয়ার প্রাইসে যেটা এফেক্ট আসে তাকে বলা হচ্ছে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এটা সহজ মনে কথা হয় যদি স্যার আমি আগে বলি। আলোচনা হয়নি স্যার। হয় নাই? না মনে হয় স্যার। ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি হয় নাই। আমরা আমরা হইছে, আমরা করছি কোম্পানি সেক্রেটারি কি কি কাজ করে প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের দেশে প্রোভাইড করবে। ঠিক আছে, এগুলো আলোচনা করছি। তাহলে এখানে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হচ্ছে ওই রকম ইনফরমেশন, যে ইনফরমেশন গুলা কোম্পানির শেয়ার প্রাইসের ইম্প্যাক্ট আসে তাকে বলা হচ্ছে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। গুলা ইম্প্যাক্ট আসে কোন ইনফরমেশন বলেন তো? সাপোজ স্কয়ারের ইনফরমেশন, স্কয়ার ফার্মার ইনফরমেশন, কোন ইনফরমেশন কোম্পানি শেয়ার প্রাইস বাড়তে পারে কমতে পারে? জানা নাই? কোম্পানি যদি 200% স্টক ডিভিডেন্ড ঘোষণা করে, ক্যাশ বোনাস ঘোষণা করে, দাম বাড়বে না? জি জি স্যার। স্যার, তখন স্যার বাড়বে স্যার। এই যে ডিভিডেন্ড ঘোষণা করা, এটা একটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। কালকে যদি ঘোষণা করে, কোম্পানি কি করবে? যে তারা হচ্ছে স্কয়ার ফার্মা নতুন করে 5টা ইউনিট শুরু করতেছে, 5টা ইউনিট শুরু করতেছে গাজীপুরে। হ্যাঁ, নতুন করে 5টা জায়গা নিয়ে তাদের নতুন অপারেশন শুরু হবে। অথবা ইনফরমেশন আসলো স্কয়ার ফার্মা, হ্যাঁ, বিশ্বের আর 10টা নতুন কান্ট্রিতে তারা কি করবে? এক্সপোর্ট করবে ফার্মাসিউটিক্যালস গুডস। কি হবে? কোম্পানির প্রফিট হয়ে বেড়ে যাবে যাবে। স্যার। মানুষ কি করবে? শেয়ার, তাহলে প্রফিট যদি বেড়ে যায় তাহলে ভবিষ্যতে ডিভিডেন্ড বেশি পাবে, তাহলে কি করবে? বেশি বেশি করে শেয়ার কিনবে এই কোম্পানির। এই হলো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। যদি আবার ইনফরমেশন আসে স্কয়ার ফার্মার যিনি চেয়ারম্যান, ওনাকে সরকার তার ব্যক্তিগত তছরুপের কারণে তাকে গ্রেফতার করছে, তাহলে কি হবে? কমে যাবে স্যার। এরপরের কমে দিন যাবে। কোম্পানির শেয়ার প্রাইস ফল করা শুরু হবে। এরকম যেই ইনফরমেশন গুলা কোম্পানির শেয়ার প্রাইসে ইম্প্যাক্ট আসে তাকে বলা হয় প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এখন কোম্পানির পক্ষ থেকে কোন ইনফরমেশন গুলা দেওয়া হয়? কোম্পানির পক্ষ থেকে আসলে ফাইন্যান্সিয়াল যে ইনফরমেশন গুলা, সেই ইনফরমেশন গুলা ডিসক্লোজ করতে হয়। আমি বলেছিলাম যে এসজিএম যেটা হবে, রেকর্ড ডেট পড়াইতে গিয়ে বলতে গিয়ে বলছিলাম, রেকর্ড ডেট যেই ডেট, এই ডেটটা বোর্ড অফ ডিরেক্টরের বোর্ড মিটিং এ এটা ডিক্লার করা হয় যে ডিভিডেন্ড এত% দিব ওই ডেটে যাদের শেয়ার আছে। স্পেসিফিক ডেট ভবিষ্যতে এই আগামী 1 সপ্তাহ পরে একটা ডেট আছে, সেই ডেটের যাদের শেয়ার থাকবে তারা 30% কি পাবে? ডিভিডেন্ড পাবে। এই যে কোম্পানির সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্তের এই ডাটাগুলা কি করতে হবে? স্টক এক্সচেঞ্জে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে জমা দিতে হবে। মিটিং এর যেদিন মিটিং হবে ওই দিনই 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরেই আপনার ওখানে গিয়ে স্টেটমেন্ট পৌঁছাইতে হবে। নতুবা যদি এই ওখানে না পৌঁছায়া ওই কোম্পানির এমপ্লয়ি অথবা কোম্পানির মালিক পক্ষ অথবা ডিরেক্টর, তারা যদি নিজেরা নিজেরা ইনফরমেশন গোপন করে তারা যদি শেয়ার কিনতে থাকে অথবা শেয়ার বিক্রি করতে থাকে, তাহলে এই যে ট্রেডিং, এটাকে বলা ইনসাইডার ট্রেডিং। এটার জন্য পানিশমেন্ট হবে।
যেতে পারছি? তাহলে এই প্রাইস সেনসিটিভ যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলা ডিসক্লোজ করতে হবে অ্যানুয়াল রিপোর্টে। তাহলে এখানে সাধারণত অ্যানুয়াল রিপোর্টে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন কোনগুলা থাকে? নেট অ্যাসেট ভ্যালু, এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, অর্গানাইজেশনের নেট অ্যাসেট ভ্যালু এই বছর বাড়লো না কমলো, এই কোয়ার্টারে বাড়লো না কমলো, ইপিএস, আর্নিং পার শেয়ার বাড়লো না কমলো, ঠিক আছে? এই রকম যত ইনফরমেশন গুলো আছে, দিস ইজ কল্ড প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন গুলা কি করতে হয়? ডিসক্লোজারে দিতে হয়। এটা কর্পোরেট রিপোর্টিং, রিপোর্ট করতেই হবে আপনার। যদি না করেন তাহলে কি হবে? আপনার পানিশমেন্ট হবে। ক্লিয়ার সবাই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন ব্যাপারে? জি স্যার। বুঝতে পারছেন নাকি? জি স্যার, জি স্যার। তাহলে এখানে বলা হচ্ছে অ্যাজ পার রোল অফ 2D, এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, prohibition of insider trading rules 1995 describe the as under। পড়েন তো কি বলছে ইনসাইডার ট্রেডিং সম্পর্কে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন? পড়েন, একজন পড়েন। স্যার স্লাইডটা তো স্যার আপ ডাউন করতেছে স্যার, বোঝা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? বোঝাচ্ছে? উম, হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার। বড় করে দিই আরো, হ্যাঁ। বলেন। Yes, as per Rule 2D in Bangladesh Securities and Exchange Commission prohibition of insider trading rules 1995 described as under. Price sensitive information means such information pertaining to its securities when affects or it is likely to materially affect the market price of the securities of the company, ঠিক আছে? যেটা মেটেরিয়াল ইম্প্যাক্ট করবে প্রাইস, কোম্পানি সিকিউরিটি প্রাইসের, if it is published in the market, the following shall be deemed to be price sensitive information। তাহলে এগুলাকে বলা হবে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। প্রাইস সেনসিটিভ ইনফরমেশন মানে হচ্ছে এমন ইনফরমেশন যাহা মার্কেটে সিকিউরিটির প্রাইসের ইম্প্যাক্ট ফেলাবে, তখন তাকে বলা হবে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। ক্লিয়ার? তাহলে এই প্রাইস সেনসিটিভ ইনফরমেশন গুলা কি হতে পারে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য কোম্পানি or its financial fundamental information, dividend related information, issue of right share, bonus share to the security holders, or the decision on providing such benefit, the decision on purchase or selling of the fixed asset of the company, information related to the BMREA or establishment of new project of the company, basic changes regarding the operation of the company, that is the product, produce goods and formulation of planning, implementation and its policy setting. Any other information as determined by the official notification of the Bangladesh Security Exchange Commission. এই হলো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। এখন প্রহিবিশন অফ প্রোভাইডিং প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন প্রোভাইড করার ক্ষেত্রে কি বিধানমালা আছে? as per rule 3 of the Bangladesh Security Exchange Commission rules 1995, এখানে বলা আছে এই any law currently enforced member of the company and without the need of any rules and regulations pertaining of the company, any insider shall not provide any price sensitive information to anybody else. The commission by order published in the official gazette shall determine the method of for providing any kind of price sensitive information। তাহলে এগুলা ডিসক্লোজার করতে হবে। এটা ইনসাইডার ট্রেডিং, আপনাদের পরীক্ষা দেখা গেছে ইনসাইডার ট্রেডিং কে আসতে পারে। ইনসাইডার কাকে বলা হয়? ইনসাইডার মিন দা এনি পারসন, দেখা যাচ্ছে? একটু বলেন, পড়েন তো।
পড়া যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, পড়েন। স্যার, ইনসাইডার হচ্ছে ওই ব্যক্তি, কোম্পানির যিনি ডাইরেক্টর, মেইন শেয়ার হোল্ডার, ম্যানেজিং এজেন্ট, ব্যাংকার, অডিটর, অ্যাডভাইজার, এমপ্লয়িজ অফ এনি কোম্পানি। মানে ইনসাইডার মানে হচ্ছে ভিতরের লোক আর কি। জি। তো ভিতরের লোক হলো কোম্পানির ভিতরের লোক কারা? কোম্পানির ডিরেক্টর, কোম্পানির মেইন স্পন্সর শেয়ার শেয়ার হোল্ডার বা হোল্ডার। মেন শেয়ার হোল্ডার যাকে বলা হয়, কোম্পানি যারা চালা ম্যানেজিং এজেন্ট, কোম্পানির রিলেটেড যে ব্যাংকার, কোম্পানির যে অডিটর, কোম্পানির অ্যাডভাইজার, কোম্পানির এমপ্লয়ি, এরা সবাই তাদেরকে ইনসাইডার হিসেবে ট্রিট করা হয়। যারা গোপন তথ্যগুলা ফোনে অথবা কারোর কাছ থেকে গোপন তথ্য ফাঁস করে যে কোনো কিছু করতে পারে। এই এই কথাই বলা হচ্ছে রিলেশন, তাদের সাথে এরকম লোকের সাথে কারো রিলেশন থাকলে তাদেরকে ইনসাইডার বলা হবে। তাহলে ইনসাইডার ট্রেডিং কাকে বলা হবে? তাহলে ইনসাইড ইনসাইডার ট্রেডিং ট্রেডিং হচ্ছে কাকে স্যার, বলা হবে? হ্যাঁ? ইনসাইড ট্রেডিং হচ্ছে স্যার এজিএমএ স্যার, ওই আর্নিং পার শেয়ার যখন স্যার ঘোষণা করা হয়, ঘোষণা করার পরে বা শেয়ারের যে ওই রেকর্ড ডেটটা ঘোষণা হয়, সেই ঘোষণাটা যদি স্টক এক্সচেঞ্জে না পাঠায়া নিজেরা নিজেরা যদি শেয়ারগুলো কিনে, তাহলে স্যার এটা ইনসাইডার ট্রেডিং হয়ে যাবে স্যার। এই যে একটু আগে আমরা যেটা বলছি, এই যে কারা কারা ইনসাইডার, এই ইনসাইডাররা যদি তারা নিজেরা যদি কি করে, এরকম কোনো নিজেরা আগে থেকে উইদাউট ইনফরমেশন না জানে নোটিসে, জি স্যার, বিজনেস করে, নোটিস ছাড়াই স্যার নিজেরা স্যার শেয়ারগুলো কিনতে থাকে। বিজনেস করে ফেলে, তখনই তাদেরকে বলা হবে, এই ট্রেডিংটাকে বলা হবে ইনসাইডার ট্রেডিং। ক্লিয়ার? তার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। তার প্রাইস সেনসিটিভিটি ইনফরমেশন মানে পিএসআই যেটা, তো এটা কি যে কোনো সময় হতে পারে নাকি একটা সার্টেন মোমেন্টের পর বা একটা ইভেন্ট থাকে এটা নিয়ে? আমরা এখানে বলতেছি অ্যানুয়াল রিপোর্ট বা কর্পোরেট রিপোর্টিং, একটা নির্দিষ্ট পিরিয়ডে আপনার প্রাইস সেনসিটিভ ইনফরমেশন প্রোভাইড করতে হয়। কোয়ার্টারলি, প্রতিটা অর্গানাইজেশনের কোয়ার্টারলি প্রাইস সেনসিটিভ ইনফরমেশন প্রোভাইড করতে হয়, এটা ম্যান্ডেটরি। মানে এখন 3 মাস। 3 মাস পর 4 মাস, 3 মাস পর, 3 মাস পর পর। জি স্যার। কিন্তু যদি অর্গানাইজেশনের যে কোনো কিছু হয় যার জন্য প্রাইসে কোম্পানির শেয়ার প্রাইস ফল করতে পারে, যে কোনো ঘটনা হঠাৎ করে ঘটলো যেটার জন্য কোম্পানির শেয়ার প্রাইস ফল করতে পারে অথবা শেয়ার প্রাইস বেড়ে যেতে পারে, এরকম কোনো ঘটনা যদি হঠাৎ করে ঘটে, তখনও সেই ইনফরমেশনটা আপনার প্রাইস সেনসিটিভ ইনফরমেশন ওখানে ডিসক্লোজার দিতে হবে, ডিসক্লোজ করতে হবে। কোথায় ডিসক্লোজ করবে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে। ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের ওয়েবসাইটে সে তথ্যটা দিয়ে দিবে। ঠিক আছে? এবং জি স্যার। কোম্পানি নির্দিষ্ট মানে নিউজ পেপারে সেটার ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে। কোম্পানির যে ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটে এটা ডিসক্লোজ করতে হবে। এটাকে বলা হচ্ছে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। স্যার যে কোনো ওটাও সময় কি করতে পারে। কোয়ার্টারলি করে নাকি যে কোনো টাইমে করতে পারে? কোয়ার্টারলি, কোয়ার্টারলি নির্দিষ্ট প্রেসক্রাইব টাইম আছে, ওই টাইমে তো অবশ্যই করতে হবে। আচ্ছা। ঠিক আছে? জি স্যার। এবং ইন এডিশন যে কোনো সময় যদি প্রয়োজন মনে হয় যে কোনো সময় করতে হতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন ইনসাইডার ট্রেডিং সম্পর্কে আমাদের প্রহিবিশন কি আছে? প্রহিবিশন আছে যে রেস্ট্রিকশন ইনসাইডার করা যাবে না, রেস্ট্রিকশন দেওয়া আছে। এগুলো আপনার পড়লেই আপনি পারবেন যে কথাগুলো কি ইন্ডিভিজুয়ালস, কাদের জন্য রেস্ট্রিকশন, মেনলি ইনসাইডিং এর জন্য। এই যে নিচের যে লোকগুলা স্পন্সর, ডিরেক্টর, অফিসার, যেগুলো আমরা বলতে ইনসাইডার, কোম্পানি যারা যারা ইনসাইডার তাদের জন্য রেস্ট্রিকশন, তারা কি, যারা তারা ইনসাইডার ট্রেডিং করতে পারবে না। আচ্ছা স্যার, এই যে আহ, যে হচ্ছে ডিরেক্টর আছে তার, সে যদি এখন ইনডিরেক্টলি ওয়েতে যদি শেয়ার পারচেজ করে সেক্ষেত্রে? ইন্টারভিউ তো করলে তো সেটা কিছু করার নাই। সেই ক্ষেত্রে যদি তার নামে যখন ক্লেম উঠে, না যেমন তার ওয়াইফকে দিয়ে অথবা তার যদি মানে কোনো চিলড্রেন থাকে সেক্ষেত্রে? তো এটার ভিতরে পড়ে,
বলছি না আমরা যার সাথে যদি রিলেশন থাকে তাইলে হচ্ছে ইনসাইডার। বুঝিনি স্যার। ওয়াইফ তার ফ্যামিলির যে কেউ ফ্যামিলির কিনে যে কোনো সেটাই হয়ে মেম্বার, যাবে। ছেলে আচ্ছা মেয়ে সবই স্যার ইনসাইডার, এটাও কি অল আর তাহলে? ইনসাইডার। স্যার কোডে বলা আছে স্যার যে শুধুমাত্র ফ্যামিলি না, ফ্যামিলির বাইরে স্যার শ্বশুর শাশুড়ি হইলে সেটাও স্যার পড়বে। মানে আমরা আমাদের এখানে সংজ্ঞায় বলা হয়েছে তার সাথে যে কোনো রিলেশন থাকে, যে গোপন তথ্য সে বের করতে পারে, তাহলে সে ইনসাইডার। জি স্যার। তাকে যখন তাকে যখন রিমান্ডে নেওয়া হবে তখন সে অটোমেটিকলি বলে দিবে কে কার কাছ থেকে সে তথ্য পাইছে। বুঝতে জি পারছি? জি স্যার। এবং এটা সাধারণত আপনার খুব স্ট্রিক্টলি করা হয় যেন কেউ যেন তথ্যটা পাস না করতে পারে। ওকে, তারপরে যে বাংলাদেশ অনেক কিছু সম্ভব। এগুলো আমাদের disclosure করতে হবে। আপনার ডিএসসি যে লিস্টিং রেগুলেশন আছে সেখানে বলা আছে, হ্যাঁ, আপনার ডিসক্লোজার দিতে হবে। এখন এই কি রিকোয়ারমেন্ট আমাদের security signed by the chairman, MD or CEO or company secretary must be sent to stock exchange and the commission within 30 minutes of making any price sensitive decision. বুঝতে পারছেন কি গুরুত্ব এটা? সিদ্ধান্ত নেওয়ার 30 মিনিটের ভিতরে ওখানে গিয়ে পৌঁছাইতে হবে। এই ডিসক্লোজার মাস্ট বি মেড বাই ফ্যাক্স, ইলেকট্রনিক কমিউনিকেশন, স্পেশাল মেসেঞ্জার অর কুরিয়ার। খুব দ্রুত যে কোনো ওয়েতে আপনার ওখানে পৌঁছাইতে হবে। The company must also publish the information in two widely circulated daily newspaper, one in Bangla and one in English. Board meetings involving price sensitive decisions must be held after the trading hours or on a holiday to prevent any misuse of insider information. Price sensitive ডিসিশন যদি নেয়, কোনো সিদ্ধান্ত প্রাইস সেনসিটিভ রিলেটেড কোনো সিদ্ধান্ত যদি বোর্ড নেয়, তাহলে সেই বোর্ড মিটিংটা অবশ্যই অফিস আওয়ারের পরে নিতে হবে, অথবা কি করতে হবে, অফ ডে যেদিন যেদিন শেয়ার মার্কেট হয় না ওই দিন নিতে হবে, যেন যেদিন শেয়ার মার্কেট অফ অন হবে অন হওয়ার আগেই যেন সবাই তথ্যটা জানে। Those measures aim to ensure the transparency and protect investor interest. ক্লিয়ার প্রাইস সেনসিটিভ ব্যাপারে? আমরা বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার। কতক্ষণের সময়ের ভিতরে তথ্য চাইতে হবে ডিএসসি অনুযায়ী, রুলস অনুযায়ী? 30 30 মিনিট। মিনিটস এর মধ্যে স্যার, 30 মিনিটস মধ্যে। তারপরে সিদ্ধান্ত বোর্ড মিটিং যদি কোনো প্রাইস সেনসিটিভ ডিসিশন থাকে তাহলে সেই বোর্ডটা কখন হতে হবে? অফিস আওয়ারের পরে অথবা হলিডেতে, হলিডে। যেদিন শেয়ার ট্রেডিং হবে না। এখন এই হলো আমাদের দুইটা জিনিস আমরা এখন তখন পর্যন্ত পড়লাম, একটা হচ্ছে ডিরেক্টরস রিপোর্ট আর একটা হচ্ছে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। দেন হচ্ছে রিপোর্টিং অন শেয়ার হোল্ডিং অ্যাজ পার লিস্টিং রুলস। লিস্টিং রুলস অনুযায়ী যে যাদের শেয়ার হোল্ডিং আছে সেই শেয়ার হোল্ডিং গুলা কি করতে হবে, রিপোর্টিং করতে হবে। তাহলে শেয়ার হোল্ডিং বলতে কারা, শেয়ার হোল্ডিং বলতে কাদের কাদের শেয়ার আছে, স্পন্সর শেয়ার কত পার্সেন্ট, জেনারেল শেয়ার হোল্ডার কত পার্সেন্ট, ইনস্টিটিউশন শেয়ার হোল্ডার কত পার্সেন্ট, এই জিনিসগুলা অবশ্যই সেখানে মেনশন করতে হবে। রিপোর্টিং অন শেয়ার হোল্ডিং রুলস 2015 regulatory requirement listing regulation 2015 applicable for public limited company listed stock reporting to home exchange and Bangla Security Exchange Commission. এখানে বলা হচ্ছে as per rule
35 of the DSC listing regulation, the following reports on the shareholding position of listed companies are to be submitted to the Stock Exchange and Bangladesh Security Exchange Commission. ইস্যু এরকম এখানে প্রগুলো বলা আছে, এগুলো আপনারা দেখে নিয়ে। দেন হচ্ছে ডিসক্লোজার অন দ্য অ্যাপয়েন্টমেন্ট অর রিঅ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। কোন ডিরেক্টর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় অথবা আগেও ছিল, তাকে সে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, রিঅ্যাপয়েন্টমেন্ট করা হলো, সেটাও কি করতে হবে? ডিসক্লোজার করতে হবে। The disclosure on the appointment or reappointment of directors of the public limited company listed with stock exchange provides that the board of directors consists of members with the range of skills and qualities to meet its primary responsibility for promoting the success of the company in a way which ensures that the interests of the shareholders and stakeholders are promoted and protected. এখানে ডিরেক্টরদের কি হয়? রিজিউম অফ দ্য ডিরেক্টরদের বিবরণী, একেবারে বায়োডাটা পুরাটা দিয়ে দিতে হয়। নেচার অফ হিজ অর হার এক্সপার্টাইজ ইন স্পেসিফিক ফাংশনাল এরিয়াস। যে ডিরেক্টর নিয়োগ দেওয়া হলো, তার কোন ফাংশন এরিয়াতে সে এক্সপার্ট, সেটা উল্লেখ করতে হবে। নেম অফ কোম্পানিজ ইন হুইচ দ্য পারসন অলসো হোল্ডস দ্য ডিরেক্টরশিপ অ্যান্ড মেম্বারশিপ কমিটি অফ দ্য বোর্ড। এই যে যে ডিরেক্টর নিয়োগ দেওয়া হলো বা রিঅ্যাপয়েন্টমেন্ট করা হলো, তিনি অন্য কোনো কোম্পানির ডিরেক্টর কি না, কোন কোম্পানির ডিরেক্টর বা কোন কোন মেম্বার কমিটির মেম্বার, এই কথাগুলা উল্লেখ করতে হবে। Additional requirement for the listed company as notification of Bangladesh Security Exchange Commission. Security Exchange Commission notification বলা আছে এই ডিরেক্টর সম্পর্কে। in the director's report to the shareholders, the board of a listed company shall make disclosures in case of appointment or reappointment of any member of the board of directors about the primary employment or other engagement, including directorship in other companies in the resume of such member of the board of directors. এই হলো আমাদের ডিরেক্টর সম্পর্কে লেখা আছে। আমরা বলছি একটু আগে, আমরা বলছিলাম যে ডিরেক্টরস রিপোর্টে সিও সিএফও যৌথভাবে কি করে একটা ডিক্লারেশন দেয় বোর্ডের কাছে, যে তাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে সেটা কি, সেটা কোম্পানি যে আইএস আইএফআরএস রুলস অনুযায়ী করা হয়েছে, রেগুলেটরি রিকোয়ারমেন্ট মেনে করা হয়েছে, এখানে কোনো ভুল নাই, এই কথাগুলা লিখে তারা যৌথভাবে ডিক্লারেশন দেয় সিইউ সিএফও। এখানে রেগুলেটরি রিকোয়ারমেন্ট গভর্নেন্স কোড 2018 অনুযায়ী applicable for public limited company listed with stock exchange। রিপোর্টিং হচ্ছে কার কাছে বরাবর করতে হবে? রিপোর্টিং করতে হবে বোর্ডের বরাবর, এবং এটার যে ফরম্যাটটা এটাকে বলা হচ্ছে এনএক্সার এ। এই যে একটা ফরম্যাট দেখছেন, দেখা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে? ফরম্যাটটা বোঝা যাচ্ছে? স্যার বোঝা না যাচ্ছে না স্যার, স্যার। বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে না? আপনারা একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, ওই অ্যানুয়াল রিপোর্টে এরকম দেওয়া থাকে এনএক্সার এ। এখানে বলা আছে ডিক্লারেশন বাই ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এন্ড সিএফও। আমি তো বুঝতেছি, আপনারা বুঝেন না কেন? বোঝা যাচ্ছে এখন? ডিক্লারেশন বাই ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বোঝা যাচ্ছে? না স্যার। বোঝা যায় না, না? স্যার ঠিক আছে, আমি বোঝা যায় পড়তেছি, কিন্তু শুনেন হালকা। তাহলে। হালকা হালকা এটা আপনার রিপোর্টটা যেটা যেটা আপনার ডিক্লারেশন দেয় সেটাই স্ক্যান করে এখানে বসানো হয়েছে, এই জন্য এটা এমন বোঝা যায়।
ডিক্লারেশনে যে বোর্ড অফ বরাবর ডিক্লেয়ার করবে, হ্যাঁ, সে ডিক্লারেশন কি কি লিখছে দেখেন তো। যা ধরেন কোনো একটা ব্যাংকের জিনিস, সেখানে বলতেছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এই ব্যাংকের নাম বলতেছে ইন কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএস, আইএফআরএস। হ্যাঁ, তারপর হচ্ছে তাদের যে এস্টিমেট জাজমেন্ট করা হয়েছে সেগুলা, হ্যাঁ, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে করা হয়েছে। দি ফর্ম অ্যান্ড সাবস্টেন্স ট্রানজাকশন অফ ব্যাংক স্টেট অফ অ্যাফেয়ার যা পড়া আছে সঠিক। হ্যাঁ, এখানে কোনো সিস্টেম, যে অ্যাকাউন্টিং সিস্টেম বা এখানে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেগুলা সঠিকভাবে সঠিক তথ্য দেয়। হ্যাঁ, ইন্টারনাল অডিটর আমাদের যে কন্ডাক্ট করছে সেগুলো পিরিয়ডিক কন্ডাক্ট করছে। এই সব কিছু মিলে তারা বোর্ড এই মর্মে আশ্বস্ত করে। ইন দিস রিগার্ড উই অলসো সার্টিফাইড দ্যাট উই হ্যাভ রিভিউড দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং এমডি এবং সিএফও দুইজনে বলতে হবে যে না, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিজেরা দেখছি, আমাদের জানা মতে এখানে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো মেটেরিয়াল কোনো মিসম্যাচ করা হয় নাই। এখানে যা করা হয়েছে তা সঠিকভাবে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে করা হয়েছে। আমাদের জানা মতে নো ট্রানজাকশন এন্টার ইনটু বাই দ্য fraudulent, illegal or violation of the code of conduct for the banks। ঠিক আছে, এখানে কোনো জানা মতে কোনো সমস্যা নেই। এই সমাধান হচ্ছে এই হলো আমাদের ডিক্লারেশন ফর্ম। সিইও সিএফও কোন স্টাইলের ডিক্লারেশন দেয় সেই প্র্যাকটিক্যালি দেখো, আমি দেখানোর এখানে নিয়ে আসার চেষ্টা করছি। কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? আপনার কথা শুনতে পাচ্ছি। আর মাঝে মধ্যে বোঝা হচ্ছে না স্যার, নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। এখন এখন শোনা যাচ্ছে, তখন তো বন্ধ করে দিছিলাম, আজান হচ্ছিল। না এখন ঠিক আছে? ওইটা বাদেও স্যার, এখন ঠিক আছে। মাঝে মধ্যে স্যার একটু সমস্যা হচ্ছে আজকে। হুম, কারণে কি নেট প্রবলেম হচ্ছে কিনা, আমার ওয়াইফাই কাজ করতেছে না, মোবাইলের ডাটা নেটওয়ার্কে চলতেছে। এই জন্য সমস্যা হচ্ছে কেমন মনে হচ্ছে? হয় স্যার।
হ্যাঁ মোবাইলে হয়তো একটু সমস্যা হয়েছে। সমস্যা হয়নি। আমি ল্যাপটপে আপনাদের ক্লাসে থেকে আমি ল্যাপটপ চেষ্টা করতেছি কিন্তু লাইনে ঢুকতেছে না। হটস্পট দিয়ে ইয়াতে দেখছিলাম পারি কিনা, হটস্পট কাজ করতেছে না। তো তাহলে আমরা বলছি এখানে রিপোর্টিং করতে হয়। একটা হচ্ছে একটা হলো ইনফরমেশন ডিসক্লোজার, তারপরে আমরা বললাম সিইউ সিএফও জয়েন্ট ডিক্লারেশন। সিইউ সিএফও জয়েন্ট ডিক্লারেশন কার বরাবর করা হয় বলেন তো? বোর্ড অফ ডাইরেক্টরস। বোর্ডের বরাবর স্যার। বোর্ড অফ ডাইরেক্টরস বরাবর। সেই ফরম্যাটটা দেখাইলাম এবং যতটুকু পারি অতটুকু আপনাদেরকে বলে দিছি। এখন আরেকটা রিপোর্ট করতে হয়, সেটা কি বলা হচ্ছে? কর্পোরেট গভর্নেন্সের কোড অনুযায়ী আপনারা যে আগের যে পার্ট পড়ছেন সেটা, কর্পোরেট গভর্নেন্সের কোড অনুযায়ী কমপ্লায়েন্স কিনা, সেই কমপ্লায়েন্স একটা রিপোর্ট দিতে হয়। সেই রিপোর্টটা কে দিবে? সেই রিপোর্টটা দিবে কমপ্লায়েন্সের যিনি অডিটর, কমপ্লায়েন্সের অডিটর, ওই ম্যানেজমেন্ট অডিটর, উনি এই কমপ্লায়েন্স রিপোর্টটা সাবমিট করবেন। এখানে বলা হচ্ছে the report as well as certificate regarding compliance conditions of corporate governance code. কর্পোরেট গভর্নেন্সের যে কোড আছে সেটা কমপ্লায়েন্স করা হয়েছে। The certificate regarding compliance conditions of corporate governance code, the company secretary should assist the board for putting the practicing professional accountant or secretary, chartered accountant or cost and management account chartered secretary other than statutory auditors or audit firm to obtain a certificate for compliance of corporate governance code 2018 issued by the Bangladesh Securities Exchange Commission in prescribed format of the code. ওখানে যে স্ট্যাচুটরি অডিটর আছেন, অডিট ফার্ম আছেন, সে করলে হবে না। সে ছাড়া অন্য যে আরেকটা যে কোনো একটা প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর চার্টার সেক্রেটারির মাধ্যমে এটা করাইতে হবে। সেই কর্পোরেট গভর্নেন্স কোডের অনেক আলোচনা করেছি, সেখানে সেই কোডটাতে কি বলা আছে, সেখানে যা যা বলা আছে সেগুলা কমপ্লায়েন্স করা হচ্ছে কিনা। as per condition number 9 of the corporate governance 2018 এর 9 নাম্বার যে কন্ডিশন, সেখানে বলা আছে the company shall obtain a certificate from a practicing professional accountant or secretary. প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট থেকে নিলে হবে অথবা সেক্রেটারি থেকে নিলে হবে। তাহলে সেক্রেটারি মানে হলো চার্টার সেক্রেটারি, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট মানে কস্ট অ্যাকাউন্টেন্ট অর চার্টার অ্যাকাউন্টেন্ট। কিন্তু সে অবশ্যই স্ট্যাচুটরি অডিটর হওয়া যাবে না। and shall such certificate shall be disclosed in the annual report, এবং সেটা অবশ্যই কি করতে হবে? এই সার্টিফিকেটে ডিসক্লোজ করতে হবে। The person who is certificate on compliance of this corporate governance code shall be appointed by the shareholders in the annual general meeting. Annual general meeting এর অবশ্যই তাকে অ্যাপয়েন্ট করতে হবে। তাহলে আমরা অডিটিং এর যে অডিটরের কয়েকটা অডিটর বলছিলাম, ডিফারেন্ট টাইপস অফ অডিটর, মনে আছে কারো? স্যার বুঝি নাই, কোয়েশ্চন বুঝি নাই স্যার। আমরা অডিটরের চ্যাপ্টারে আমরা বলছিলাম অডিটর কত প্রকার অডিটর থাকে। অডিটর কয় প্রকার? এক্সিকিউটিভ অডিটর, সাবসিকুয়েন্ট অডিটর, না না ওটা বলিনি। অডিটর হচ্ছে ওখানে ছিল স্ট্যাচুটরি, মানে হচ্ছে ম্যান্ডেটরি আর কি। ম্যান্ডেটরি অডিটর, এক্সটার্নাল অডিটর কারা কারা, কয় প্রকার হতে পারে? তাহলে একটা হলো স্ট্যাচুটরি অডিটর অর ফাইন্যান্সিয়াল অডিটর, ঠিক আছে? স্ট্যাচুটরি অডিটর, ফাইন্যান্সিয়াল অডিটর। আরেকটা বলছি আমরা কস্ট অডিটর, দেন বলছি হচ্ছে কমপ্লায়েন্স অডিটর। এই কমপ্লায়েন্স অডিটর যিনি, উনি হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোডের যে কমপ্লায়েন্স, সেই সার্টিফিকেটটা উনি ইস্যু করবেন। এই অডিটর কি স্যার ইন্টারনাল কমপ্লায়েন্স স্যার? না, আমরা এতক্ষণ কি বললাম? অবশ্যই এক্সটার্নাল, এবং অবশ্যই স্ট্যাচুটরি অডিটর যেরকম এজিওর মাধ্যমে নিয়োগ হবে তার রিমুনারেশন ফিক্সড হবে, কমপ্লায়েন্স অডিটরও এজিওর মাধ্যমে নিয়োগ হবে এবং তার ফিস সেটা ফিক্সড হবে।
তিনটা অডিটরই এক্সটার্নাল। আমি এক্সটার্নাল অডিটরের কথাই বলছি। তিনটা অডিটর, একটা হচ্ছে অডিটর ফাইন্যান্স, আর একটা হচ্ছে কস্ট দেন হচ্ছে কমপ্লায়েন্স অডিটর। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? আর কথা বলবেন নাকি? কথা বলতেছি যে স্যার আপনার কথা স্যার ভেঙে ভেঙে আসছে স্যার, বোঝা যাচ্ছে না স্যার কথা। বোঝা যাচ্ছে না? হ্যাঁ এখন স্যার শোনা যাচ্ছে স্যার। না আপনারা তো কেউ কথাই বলতেছেন না একজন ছাড়া। নেটওয়ার্কের আসলে অনেক সমস্যা স্যার, কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথা বোঝা স্লাইডটা যাচ্ছে? ভালো আসতেছে না স্যার, স্লাইডটাও ভালো আসতেছে না, স্পষ্ট লাইন ভালো বোঝা না যাচ্ছে না। আসলে আমার কথা বোঝা যাচ্ছে কিনা সেটা তো বলতেছি। জি স্যার, কথা এখন বোঝা স্যার এখন যাচ্ছে, বাট স্যার ভেঙে ভেঙে এখন তো আসতেছে। বোঝা যাচ্ছে স্যার। স্যার এখন তা ঠিক আছে আপনার স্যার। না, আপনারা তো মানে বলতে হবে যে আপনি বুঝতেছেন কিনা। যে না বলেন, না কথা বলেন, তাহলে তো আমি বুঝি না আসলে কি বুঝাচ্ছি। অডিটর কয় প্রকার? তিন স্যার প্রকার আপনি তো অডিটর স্যার, বলছি। ক্লিয়ার? স্যার আপনি তো স্যার খুব ভালো বোঝাচ্ছেন স্যার। ভালো বুঝাচ্ছি না খারাপ বুঝাচ্ছি এটা কিভাবে বুঝবো? এটা আপনার কথা বলেন, আমি বুঝতে পারবো। আপনার কথা মাঝে মধ্যে বোঝা যাচ্ছে না স্যার, নেটওয়ার্কের সমস্যা এই জন্য। আপনার অনেক আচ্ছা কথা বুঝতে পারছি না স্যার। আচ্ছা, সেটা তো বলবেন। না, বুঝতে পারতেছি না। নেটওয়ার্কের সমস্যা স্যার, আজকে বেশ পুরো ক্লাসটাই এখন বেশ এখন কয় প্রকার অডিটর বলছি? এখন বলছি যে ওটা বুঝতে পারছেন? স্যার তিন প্রকার, স্যার স্যার তিন তিন প্রকার প্রকার অডিটর স্যার। স্যার। তিন হ্যাঁ, প্রকার তিন স্যার। প্রকার। তিন এক্সটার্নাল প্রকার কস্ট হচ্ছে আর হচ্ছে স্যার কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স, রাইট। তাহলে কমপ্লায়েন্স অডিটরে কমপ্লায়েন্স সার্টিফিকেট লাগবে, এই তো। কমপ্লায়েন্স অডিটরের জি যিনি, স্যার, উনি কি কারা উনি কারা সার্টিফাই কমপ্লায়েন্স করবেন। সার্টিফিকেট দিতে পারবে? কমপ্লায়েন্স অডিটর কারা কারা হতে পারবে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আর এবং কর্পোরেট সেক্রেটারি, চার্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সেক্রেটারি, সিএস। হ্যাঁ স্যার চার্টার্ড সিএফআর আইসিআই মেম্বারশিপের। এখন এই যে কমপ্লায়েন্স সার্টিফিকেট যিনি দিবেন, উনি উনি কে দেয়? উনি কি কোম্পানির যে এক্সটার্নাল অডিটর, স্ট্যাটিউটরি অডিটর, উনি কি পারবেন কিনা? উনি উনি করলে হবে? উনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। না স্যার, উনি করলে হবে না। উনি করলে হবে না, রাইট। এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ আসবে, বুঝছেন? এই জিনিসগুলা, এগুলা যখন পড়বেন পুরো ক্লিয়ার করে পড়তে হবে। তাহলে আমরা এখানে কর্পোরেট গভর্নেন্স এর যেগুলো আলোচনা করেছি, আসলে আইটি এমন এক জিনিস, আইটি যদি ডিস্টার্ব করে তাহলে সমস্যা হয় সবারই। এই যে দেখেন কর্পোরেট গভর্নেন্স এর সার্টিফিকেটটা, এটা বোঝা যাচ্ছে কিছু? ইয়েস স্যার, বুঝতে ইয়েস স্যার। পারতেছেন? কেউ ল্যাপটপে থাকলে বা হ্যাঁ স্যার। কম্পিউটার যে আছেন উনি বোঝার কথা। এটাকে বলা হচ্ছে অ্যানেক্সার বি।
এটার নাম কি? অ্যানেক্সার বি স্যার। এনএক্সআর বি। আর আমরা যেটা বলছিলাম হচ্ছে এমডি এবং সিইও যৌথ যে সার্টিফিকেট দেয় সেটার নাম কি? অ্যানেক্সার এ স্যার, অ্যানেক্সার এ। এস ছিল এনএক্সআর এস। স্যার আর এনএক্সআর বি, এনএক্সআর বি তে এটা 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 কি? এই যে যেটা দেখাচ্ছি এটা কি এটা? এটা স্যার এই যে কমপ্লায়েন্স অডিটর যেটা স্যার। রাইট, এটা কমপ্লায়েন্স অডিটর সার্টিফিকেশন। কমপ্লায়েন্স সার্টিফিকেশন, এখানে কমপ্লায়েন্স সার্টিফিকেশন এরকম লিখে সে লিখবে যে ইমুক কোম্পানির এই লিমিটেড তার আমরা এত তারিখের এত ডেটের আমরা এইগুলা দেখছি এখানে, এখানে আমরা যে যে কোডগুলা পাইছি সবগুলা সে তারা কমপ্লায়েন্স করছে, অথবা যদি না করে থাকে তাহলে সবগুলা করছে এক্সেপ্ট এই কন্ডিশন গুলা ছাড়া। ঠিক আছে, তারপরে সে অডিটর এইভাবে সাইন করবে। এই সাইনের যে করবে সে ফরম্যাটটা হলো এটা। বুঝতে পারছি? এই অ্যানেক্সার বি তে এইভাবে অডিটর এখানে সাইন করবে। এখন কমপ্লায়েন্স যে কর্পোরেট গভর্নেন্স এর যে কমপ্লায়েন্স সার্টিফিকেট সেখানে কন্ডিশন কি কি? কন্ডিশন গুলো আপনারা পড়ছেন, বলতে পারেন কন্ডিশন গুলা কি কি ছিল? প্রথম কন্ডিশন কি ছিল? প্রথমে দেখেন, এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে টিক মারতে হয় প্রতিটারই পয়েন্ট টু পয়েন্ট। ওই দেখবেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে কোড আছে যতগুলা কোডের পয়েন্ট ততগুলা ওই এখানে তুলে দিছে। সেই পয়েন্ট গুলা কোন কোন পয়েন্ট গুলা কোম্পানি কমপ্লায়েন্স করছেন কোনগুলা করেন নাই সেগুলা আপনার এখানে টিক মার্ক দিতে হবে, এবং যদি কোনো রিমার্কস থাকে তাহলে রিমার্কসটা লিখতে হবে। বুঝাইতে পারছি? দেখতে পারতেছেন কমপ্লাইড অর নট কমপ্লাইড? এইসব দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে জি স্যার, দেখা স্যার। যাচ্ছে। ইয়েস স্যার। একটু বুঝা, জাস্ট শুধু বুঝতে পারেন কিনা যে একটু হালকা তাইলে হয়। মানে আমি তো আসলে যেহেতু এখানে এই স্লাইড গুলা যদি ল্যাপটপে দেখাইতে পারতাম আর একটু বড় দেখাইতে হয়তো আপনার একটু বুঝতে সহজ হতো আর স্লাইড কি। তো আপনি দিয়ে দিবেন স্যার, আমরা তো পাবো। আমি দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। এখানে প্রথম সমস্যা কন্ডিশন হচ্ছে ডিরেক্টর। প্রথম কন্ডিশন কি? আপনি একটু বোর্ড মিউট অফ থাকেন, ডাইরেক্টর। ডিরেক্ট। মিউট মিউট থাকবেন। হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টর। বোর্ডের সাইজ অফ বোর্ড অফ ডিরেক্টর, সাইজ অফ বোর্ড অফ ডিরেক্টরের যে সাইজটা বলছে 5 জনের কম না, 20 জনের বেশি 20 না, এটা জনের কি বেশি না। কমপ্লাইড অর নট? কমপ্লাইড অর নট টিক মারবেন। এনে কোনো মানে আপনার করার কোনো কি বলে ভেক্টরাম ইউজ করার কোনো সুযোগ নাই। আপনি হয়তো ইয়েস অর নট লিখতে হবে। এইভাবে যতগুলা কমপ্লায়েন্সের ইস্যু এখানে যতগুলা পয়েন্ট আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কোডে বলা আছে, এই দেখেন প্রথম কথাই হচ্ছে কত নাম্বার, কত সেকশনের কত নাম্বার, 1, 2 এর 2 এর 5। ঠিক আছে, এরকম করে প্রতিটা নাম্বার বাই নাম্বার আপনি মানছেন কি না সে অনুযায়ী কমপ্লায়েন্স দেখে সার্টিফিকেট দিবেন। বুঝতে পারছেন? এই আইনে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টই এখানে টাচ করতে হবে এই রিপোর্টে। এভাবে আপনার যাইতে হবে। এর অনেক বড় করে দেয়া, এগুলা অনেকগুলা স্লাইড, অনেকগুলা এখানে নষ্ট হয়েছে শুধু এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে আপনারা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার মানে এই যে কোর্স, ফুল কোর্সটা আপনাদের কোম্পানিতে 100% অ্যাপ্লাইড। 100% অ্যাপ্লাইড। এটা ফুল কোর্স আপনার, আপনি আপনার অর্গানাইজেশনে আপনি এটা ইউজ করতে পারবেন, এবং আপনি দেখবেন আপনি না করেন কেউ না কেউ করতেছে আপনার অর্গানাইজেশনে এই কাজগুলা কেউ না কেউ করতে হচ্ছে। আপনি যদি এই সাবজেক্ট গুলো এই কোর্সটা যারা পড়ছেন আপনি আইসিএম এ কোয়ালিফাইড করেন বা না করেন আপনি এখানে কন্ট্রিবিউশন করতে পারবেন। ক্লিয়ার? এই হলো আরেকটা রিপোর্টিং। আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে কর্পোরেট রিপোর্টিং। এরকম সবগুলো এক একটা একটা রিপোর্টিং গুলো আমরা দেখতেছি। দেন হচ্ছে সাবমিশন অফ রিটার্ন টু আরজেএসসি অ্যান্ড অ্যাপ। এখন আরজেএসসি এবং আহ, আহ, কাছে আপনি রিটার্ন সাবমিট করতে হয়। রিটার্ন মানে কি? ইনকাম ট্যাক্স রিটার্ন না। রিটার্ন মানে
আপনার সম্পর্কিত কোনো কিছু যেখানে সাবমিট করতে হয়, তথ্যগুলা সব একসাথে সম্মিলিত ভাবে যদি প্রেসক্রাইব ফর্মে সাবমিটেশন করা হয় তখনই তাকে বলা রিটার্ন। তাহলে রিটার্ন কি? আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন বলি তখন হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড সব ইনফরমেশন গুলা সাবমিশন করা হয় বিদায় ইনকাম ট্যাক্স অথরিটির কাছে, তখন তাকে বলা হয় ইনকাম ট্যাক্স রিটার্ন। আর যদি আরজিএসসি বরাবর যখন সাবমিট করবেন, ওই আরজিএসসির এই প্রেসক্রাইব ফর্ম অনুযায়ী যা যা তথ্য, ওই তথ্যগুলো সব সাবমিট করে এবং ডকুমেন্টেশন সাবমিশন করাকে বলা হচ্ছে রিটার্ন সাবমিশন টু আরজিএসসি এন্ড এফ। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে জি স্যার। সাবমিশন রিটার্ন টু আরজিএসসি কি বলা হয়েছে? দি রেসপন্সিবল পার্সন অর কোম্পানি সেক্রেটারি should take necessary steps for submitting the return in conformity with the Companies Act 1994 within the stipulated time as mentioned, as well as meticulous compliance of the act. কি legal framework? Company Act 1994, Societies Registration Act 1860 and Partnership Act 1932, এই যে যতগুলা অ্যাক্ট আছে সেই অ্যাক্টের আওতাধীন যত কোম্পানি আছে তারা সবাই কি করতে হবে? আরজিএসসি এর রিটার্ন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেবল ফর হোম, এটা আরজিএসসি তে যারা 1% কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ফরেন কোম্পানি and trade organization, all types of companies and institution registered under the Company Act 1994, partnership firms, societies, etc. should be submitted return to RGSC. আচ্ছা, 1% কোম্পানি কি কারণ জানা আছে? স্যার ইয়েস কোম্পানি স্যার। স্যার এক মালিকানা, ন্যাচারাল পার্সন, একজন ব্যক্তি মালিক হবে। একজন ব্যক্তি মালিক হবে কিন্তু সেটা কোম্পানি, সেটা কি কোম্পানি স্যার। কোম্পানি। জি এটা স্যার। বেশি কোম্পানি স্যার। দিন হয় নাই, বাংলাদেশে স্টার্ট হয়েছে বেশি দিন হয় নাই। জি স্যার, প্রাণ আছে স্যার। এটা বেশি দিন হয় না। এই দেখা গেছে প্রাণ যখন বড় শুরু করবে তখনই এটা শুরু করছে, এটা পারমিশন দিতে গিয়েই আইন তৈরি করছে 1% কোম্পানি। ঠিক আছে, মানে একজনই কোম্পানি দিতে পারবে। আগে বলা ছিল যে একা আবার কোম্পানি হয় কেমনে? কোম্পানির সংজ্ঞা ছিল তখন দুই অথবা ততোধিক কেউ মিলে যদি কোনো কিছু করে তখন এটা কোম্পানি হবে। কিন্তু এখন বলা হচ্ছে যে 1% কোম্পানিও কোম্পানি হতে পারে। দেন হচ্ছে এখন এই রিটার্ন ফাইলিং রিটার্নে কি কি থাকবে? রেজিস্টার্ড এন্টিটিস লাইক 1% কোম্পানি, প্রাইভেট কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, কোম্পানি অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্টের রিলেটেড পার্টনারশিপ ফার্ম, সোসাইটিজ অ্যাক্টের মাধ্যমে হচ্ছে সোসাইটি, হ্যাঁ, সবগুলো রিকোয়ার্ড টু ফাইল to RGSC documents relevant to management of the respective entity in prescribed forms and schedules, and the office of RGSC and F upon satisfaction accept and archives the record etc. এখানে কি কি থাকবে? There are two types of return. রিটার্ন দুই প্রকার। আরজিএসসির কাছে যে রিটার্ন সাবমিট করছে সেটা দুই প্রকার, একটা হচ্ছে অ্যানুয়াল রিটার্ন, আর একটা হচ্ছে রিটার্ন ফর এনি চেঞ্জ ইন দ্য এন্টিটি। বাৎসরিক প্রতি বছরই একটা রিটার্ন সাবমিট করতে হবে, রেগুলার শিডিউল। অথবা এটার সাথেও যদি কোনো কারণবশত কোম্পানি যদি যার এন্টিটি চেঞ্জ করে তখন সে তার চেঞ্জের যেটা সেই অনুযায়ী আবার রিটার্ন সাবমিশন করতে হবে, সেই চেঞ্জটা সাবমিশন করতে হবে। তাহলে সাবমিশন টু রিটার্ন টু আরজিএসসি শিডিউল 10 সাবমিশন করতে হয়। এটা অ্যানুয়াল রিটার্ন। এটা কিসের? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। শিডিউল 10টা কি? annual summary of the share capital and list of shareholders and directors, balance sheet, profit and loss account, form 23B, notice by auditor, এইগুলা সাবমিট করতে হয়। টাইম লাইন দেওয়া আছে কত দিনের ভিতরে করতে হবে। তাহলে এগুলা আপনার শীট দিয়ে দিব, আপনারা এগুলা দেখে নিয়েন। এগুলা সবগুলা তো আর পড়ানো সম্ভব না। অ্যানুয়াল রিটার্ন ফর পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বাৎসরিক কি কি রিটার্ন সাবমিট করতে হয় এবং কত দিনের ভিতরে করতে হয়, এবং এই রিটার্ন গুলো সব সময় কি করতে হয়? এজিএম এর পরে সাবমিট করতে হয়। অ্যানুয়াল রিটার্ন গুলো কখন সাবমিট করতে হবে? এজিএম এর পরে। সেই এজিএম এর পরে স্পেসিফিক টাইম আছে, এক একটার জন্য এক একটা 30 দিন সময়, 21 দিন সময়, হ্যাঁ, 30 days, 21 days, 14 days, এরকম। এই যে ফর্ম 12 দেখবেন যে পরীক্ষা আছে আপনার, ফর্ম 12টা কি?
আপনাদের এমসিকিউ আছে ফর্ম 12 কি, ফর্ম 9 কি, ফর্ম 10 কি, ঠিক আছে? এগুলা এই জন্য পরীক্ষায় আপনার যেহেতু এমসিকিউ আছে এই জন্য একটু ভালো করে পড়তে হয়। আসলে রিটেনের মানে আপনার হলে প্রশ্ন চাইতে, ব্রড প্রশ্ন চাইতে এমসিকিউ কিন্তু অনেক কঠিন। তাহলে ফর্ম 12টা কি? ফর্ম 12 হচ্ছে পার্টিকুলারস অফ দা ডিরেক্টরস, ম্যানেজার্স এন্ড ম্যানেজিং এজেন্টস। হ্যাঁ, এটা কতদিনের ভিতরে করতে হয়? 14 days ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অর চেঞ্জ। যাদের নিয়োগ করা হয় অথবা যদি আগের যে আছে ডিরেক্টর আছে সেগুলো চেঞ্জ করে, তা সেক্ষেত্রে ফর্ম 12 সাবমিট করতে হয়। এরকম অ্যানুয়াল রিটার্ন ফর ট্রেড অর্গানাইজেশন, অ্যানুয়াল রিটার্ন ফর সোসাইটি, রিটার্ন ফর এনি চেঞ্জ ইন দ্য এন্টিটি, এন্টিটি যদি কোনো চেঞ্জ হয়, চেঞ্জ হলে ফর্ম 3 একটা আছে, নোটিশ ফর কনসলিডেশন, ডিভিশন, সাবডিভিশন অর কনভার্সন ইনটু দ্য স্টক অর শেয়ারস। ফর্ম 4 আছে, নোটিশ অফ ইনক্রিজ শেয়ার। ফর্ম 8 আছে, স্পেশাল রেজুলেশন কোনো কিছু থাকলে। ফর্ম 9 কনসেপ্ট অফ ডিরেক্টর টু অ্যাক্ট। এরকম করে যদি কোনো কিছু চেঞ্জ হয় সেই ক্ষেত্রে এই রিটার্ন গুলা লাগে। দেন হচ্ছে আপনার আইপিও যে ইস্যু করে, এগুলো তো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রুলস 2015 অনুযায়ী আইপিও ইস্যু করলে কি লাগে। আইপিওর ক্ষেত্রে কিছু জিনিসপত্র এখানে আছে, আপনারা ডেফিনিশন গুলো অন্তত শিখে নিয়েন। হ্যাঁ, বুক বিল্ডিং মেথড বলতে কি বোঝায়? বুক বিল্ডিং মেথড আর জানা আছে? আইপিও যে ইস্যু করে, আইপিও ইস্যু করার কয়েকটা মেথড আছে, তো এর মধ্যে মেইন যে মেথড সেটা হচ্ছে বুক বিল্ডিং মেথড আর একটা ফিক্সড প্রাইস মেথড। আইপিও মানে কি সবার জানা আছে? আইপিও মানে স্যার ইনিশিয়াল ইনিশিয়াল পাবলিক স্যার। অফারিংস। ইনিশিয়াল পাবলিক অফারিং। তাহলে ইনিশিয়াল পাবলিক অফারিং মানে কি বোঝায় আসলে? অ্যাকচুয়ালি কি জিনিসটা কি? কোম্পানি প্রথম শেয়ার মার্কেটে যখন লঞ্চ করে। রাইট, কোম্পানি মার্কেটে শেয়ার সার্ভে কাদের জন্য? পাবলিকের জন্য। এই জন্য বলছি ইনিশিয়াল পাবলিক অফারিং, পাবলিকদের কাছে প্রথম শেয়ার অফার করা। ঠিক আছে? রিপিটেটিভ পাবলিক অফারিং এগুলো আমরা আগে বলছি। রিপিটেটিভ মানে আগে করছে আবার নতুন করে আরো শেয়ার ইস্যু করবে পাবলিকের জন্য, রিপিটেটিভ পাবলিক অফারিং। এখন এই শেয়ার গুলা যখন ইস্যু করে, এটা এখানে দুইটা মেথড, মেইন মেথডের ভিতরে দুইটা মেথড, বুক বিল্ডিং মেথড। এ মেথড টু ডিটারমিন দ্য ইস্যু প্রাইস বেসড অন দ্য ডিমান্ড ফর এলিজিবল ইনভেস্টর। ইনভেস্টরের ডিমান্ড অনুযায়ী শেয়ার প্রাইস নির্ধারণ হবে। শেয়ার যে ইস্যু করবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ইনভেস্টররা তাদের ডিমান্ড কতটুকু, চাহিদা অনুযায়ী। আর ফিক্সড প্রাইস মেথড হচ্ছে আগে থেকেই ফিক্সড করে প্রাইস নির্ধারণ করা হবে, আগে থেকে নির্ধারণ করা হবে ফিক্সড। অফারিং সিকিউরিটিজ এট এ ফিক্সড পার ভ্যালু, নো বিডিং ইনভলভ। এখানে কোনো বিডিং থাকবে না। বিডিং মানে, বিটার মানে কি? মানে হচ্ছে ইনভেস্টররা এখানে আইসা বিভিন্ন দাম হাঁকাইতে থাকবে, ওইখানে যার দাম সর্বোচ্চ সেটাই হচ্ছে কি বিড প্রাইস। স্যার বুক এগুলো আপনারা, বিল্ডিংটা কেমন স্যার? বুক বিল্ডিং মেথডটা এই যে বললাম বুক বিল্ডিং মানে হচ্ছে আপনার ইনভেস্টরদের কাছ থেকে হচ্ছে ডিমান্ড কল করা আর কি, তাদের আর ডিমান্ড কি কল কত করা হবে, দিয়ে প্রাইস কিনতে কত, পারে। আমি আমার ল্যাপটপটা বিক্রি করব, কত এটা আপনারা কিনতে স্যার। চান, আপনাদের সবার ভিতরে আমি এটা ওপেন করে দিলাম। এটা হচ্ছে বুক বিল্ডিং মেথড। এটা কোনো ফিক্সড রেট নাই যে কত কত দামে শেয়ার হবে, এটা ডিপেন্ড করবে ইনভেস্টররা কত দামে এটা কিনতে চায়। বিডার আর এটার পার্থক্য কি স্যার? হ্যাঁ, দেন হলো ফিক্সড প্রাইস মেথড, যেগুলো সেগুলো আগে থেকে ফিক্স করা হয়। সাধারণত ফিক্সড প্রাইস মেথডেই কি করা হয়, শেয়ার ইস্যু করা হয়। দেন 10 টাকা প্রতি আইপিওটি, প্রতি শেয়ার স্যার। হ্যাঁ 10 টাকা প্রতি শেয়ার। 10 টাকা ইস্যু করতে পারে, 10 টাকা শেয়ার 30 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 হতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে? উইথ প্রিমিয়াম, উইথ ডিসকাউন্ট,
এট পার ভ্যালু, তিনটা। শেয়ার প্রাইস কত হতে পারে? এট পার, এট প্রিমিয়াম, এট ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট। ঠিক আছে, তিনটাই হতে পারে। 10 টাকা শেয়ার 8 টাকাও বিক্রি হতে পারে, কোম্পানি ইস্যু করতে পারে। এগুলো আপনারা এখান থেকে দেখে নিন, আইপিও ইস্যু রুলস গুলা। হ্যাঁ, আমার শীটে আসলে অনেক এলাবোরেট দেওয়া আছে, আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখানে ইস্যু ম্যানেজার একটা নতুন পার্ট আছে। হ্যাঁ, এখন ওই যে যখন শেয়ার ইস্যু করে যে আইপি ইস্যু করতে হয়, কি কি কাজ নিতে হয় রুলসে এগুলো বলা আছে। এলিজিবল ক্রাইটেরিয়া কারা কারা, হুম, তারপর হচ্ছে কি কি সাথে কি কি ডকুমেন্ট লাগে, কস্ট অডিট, যদি এটা এপ্রিল থাকে তাহলে কস্ট দিতে হয়, লেটেস্ট অডিট, সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যাপ্রুভ প্যানেল অডিটরের মাধ্যমে লেটেস্ট অডিট করে তারা সাবমিট করতে হয়, এজিএম রেগুলারলি সাবমিট করতে হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন সেগুলো ফলো করতে হয়, পাবলিক ইস্যু রুলস অনুযায়ী প্রসপেক্টাস ইস্যু করতে হয়। হ্যাঁ, অ্যাকুমুলেটেড কোনো রিটেন লস থাকবে না, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভ্যালুয়েশন যে গাইডলাইন্স আছে সেগুলো মানতে হবে, এখানে কোনো ডিরেক্টর লোন ডিফল্টার হওয়া যাবে না। আরো আরো এডিশনাল ক্রাইটেরিয়া আছে যেগুলো ফিক্সড প্রাইস মেথডের ক্ষেত্রে। অপারেশন যদি 3 বছরের বেশি হয়, যে অর্গানাইজেশনের যেই আপনার ইয়ে করবে, শেয়ার ইস্যু করবে, সেক্ষেত্রে ওই অর্গানাইজেশনের যদি বয়স 3 বছরের বেশি হয়, তাহলে নেট পজিটিভ, নেট প্রফিট ট্যাক্স অবশ্যই লাস্ট 2 বছরের পজিটিভ থাকতে হবে, ক্যাশ ফ্লো পজিটিভ থাকতে হবে। এরকম অনেকগুলা রোল যদি থাকে তাহলে সে কি করতে পারবে, শেয়ার ইস্যু করতে পারবে, নতুবা পারবে না। স্যার হ্যাঁ, স্যার স্যার এই একটা কোশ্চেন, বিগত বছরের কোন একটা কোশ্চেন এমন ছিল যে আইপিও প্রসেস, হ্যাঁ মানে কোন কতগুলো আর কি স্টেপ থাকে, তাহলে কি স্যার এই যে যেগুলো আমরা পড়লাম এগুলো লিখে দিলে কি ওই অ্যান্সারটা হয়? যেটা আছে এখানে, এখানে যেভাবে আছে সেইটা সেইগুলা। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমার সিটে সব পাবেন, এগুলো সব থাকবে, সমস্যা নেই। তারপর হচ্ছে প্রসেসিং এর পরে কি হবে, জেনারেল রিকোয়ারমেন্ট ফর সাবমিশন। আপনি যখন আইপি ইস্যু করেন, ইস্যু করার পরে আমরা আগের ক্লাসেও আমরা বলছি যে পোস্ট লিস্টিং কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স আপনি যখন লিস্টিং হয়ে গেছেন তারপরে কিছু কমপ্লায়েন্স করতে হয়, মেনটেন করতে হয় সবসময়। এগুলা জেনারেলি ওই যে প্রতি বছর আপনার রিটার্ন সাবমিট করতে হবে। হ্যাঁ, তার যে নির্দিষ্ট ফর্মে যে বোর্ড অফ ডিরেক্টরস এর ডিরেক্টরস রিপোর্ট সাবমিট করতে হবে, কমপ্লায়েন্স রিপোর্ট সাবমিট করতে হবে, তখন আর লিস্টিং এর আগে পর্যন্ত কিন্তু আপনি যে প্রাইভেট কোম্পানির অথবা আপনি পাবলিক কোম্পানি কিন্তু ট্রেডেড না, লিস্টেড না, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তখন আর আপনার এই বাধ্যবাধকতা থাকে না। যখনই লিস্টেড ক্যাপিটাল নিছেন তখনই আপনি এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সেই রুলস এর আন্ডার আপনি পড়ে গেলেন। ক্লিয়ার? এই মোডে আপনার যেগুলা প্ল্যান রয়েছে, আমি যেগুলা আগাইছি সেই প্ল্যান রয়েছে, আমি আপনাদের কোর্স শেষ করছি। এখন আপনাদের কাজ হচ্ছে আমার এই শীট থেকে আপনারা আপনাদের কাজগুলো কমপ্লিট করবেন। স্যার ঠিক আছে? অ্যানেক্সার এ এবং স্যার স্যার হ্যাঁ, অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি, স্যার এই ধরনের যে ফরম্যাট গুলো আছে এগুলো কি স্যার আসলে মুখস্থ করার কোনো দরকার আছে স্যার, পসিবল? না 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 না, মুখস্থ করতে হবে না, আপনি একবার করে দেখলেই আপনি পারবেন। ম্যানেজার এতে কি লেখে, মানে জিনিসটা কি, এই বেসিকটা অন্তত আপনি জানেন, জানা উচিত আপনার। ওকে স্যার। ম্যানেজার বি তে কি করে, বি সেটা, বি তে যে কাজটা করে সেটা আপনার বেসিক জিনিসটা আপনার জানতে হবে।
অ্যানেক্সার বি এর মূল কাজ আচ্ছা হচ্ছে আচ্ছা। যে আপনার যে কমপ্লায়েন্স যে সিকিউরিটি এক্সচেঞ্জ কোড অনুযায়ী সবগুলা কমপ্লায়েন্স করছে কোম্পানি, এটা হলো তার অ্যানেক্সার বি এর সার্টিফিকেশন। করছে কি করছে না এটা বলতে হবে এখানে। আর অ্যানেক্সার এর কাজ হচ্ছে সিইউ সিএফও যৌথভাবে বলবে যে এখানে কোনো মেটেরিয়াল মিস স্টেটমেন্ট নাই, তাদের যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে করা হয়েছে তাদের জানা মতে এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইম ফ্রড ফরজারি কিছু করা হয় নাই, আপনার আইএস আইএফআরএস অনুযায়ী করা হয়েছে। ক্লিয়ার? আমরা এখন 10-15 মিনিট শুধু আপনাদের কোশ্চেন দেখবো, কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমাদের যদি স্যার একটা মক টেস্ট মতো নেওয়া যেত তাহলে আমরা একটা এক্সাম এনভায়রনমেন্ট বুঝতে পারতাম স্যার। রাইট, এটা তো ভালো হতো। আপনারা ইয়ে করেন, ইনস্টিটিউশনে একটু বলেন, আপনার ইয়ে করে মানে যিনি আছেন দায়িত্বে ওনাকে একটু বলেন, দেখেন কি করে। যে আপনাদের কোশ্চেন কি আপনারা দেখছেন? ইয়েস স্যার। স্যার এই কোশ্চেন দেখে স্যার একটা জিনিস ফিল হচ্ছে, সেটা হচ্ছে যে কর্পোরেট ল এবং গভর্নেন্সের কোশ্চেন অনেক ওভারল্যাপিং স্যার। হ্যাঁ। যেমন স্যার আমি আইপিওর যে কোশ্চেনটা করলাম স্যার, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি স্যার ল এর কোশ্চেন স্যার। এটা হচ্ছে 2023-এর 23-এর কোনো একটা সময় আসছিল স্যার। হুম। তো এখানে কোশ্চেনের যেটা দেখবেন, বিজনেস রিলেটেড পড়াশোনা তো আপনি সাবজেক্ট পড়া সাবজেক্টে কম বেশি কাজে লাগবে, ঠিক আছে? বিজনেস ল এর কোশ্চেন এখানে আসতেই পারে। ল আর কর্পোরেট রিপোর্টিং কমপ্লায়েন্স একই জিনিস। ল যদি মানেন তাহলে তো কমপ্লায়েন্স করলেন, না মানলে কমপ্লায়েন্স হলো কই থেকে? ইয়ার যে কোশ্চেন করেন তো উনি হয়তো মনে করছে যে ওই তো এই তো কমপ্লায়েন্স যেহেতু সাবজেক্ট, তাহলে এইটা ঢুকাই দিই। বুঝতে পারছি? কারণ ইয়েস আমি স্যার, ইয়েস শুরুতেই স্যার। বলছি, আপনাদের আইসিএমএবির পড়াশোনা সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমি কোশ্চেন পড়াইছি, আমি কোশ্চেন করব না, কোশ্চেন উনি করবেন, উনি আবার খাতা দেখবেন না, উনি কোশ্চেন করছেন, ওনার কোশ্চেন আবার আরেকজন মডারেশন করবেন, তার পরবর্তীতে এই মডারেশন করে ফাইনাল হলো সে কোশ্চেনের পরীক্ষা হবে, খাতা অন্য একজন দেখবে। সুতরাং কোনো পার্টির সাথে, 4টা পার্টির সাথে কারোর সাথে কারো কি নাই, সম্পর্ক নাই। এখন আমি আপনাকে পড়াইছি সিলেবাসের উপর ভিত্তি করে, এখন যিনি কোশ্চেন করলেন উনিও ধরে নিলেন যে সিলেবাসের উপর দেখে সুন্দর করে কোশ্চেন করলেন, যিনি মডারেটর ওনার হয়তোবা সময় শর্ট বা উনি একসাথে কয়েক সাবজেক্ট হয়তো মডারেশন করবেন বা এরকম আসলো, আসার পরে উনি সিলেবাসের কথা পুরোটা খেয়াল নাই, তো উনি তখন মডারেশন করে কিছু এদিক সেদিক হইতেই পারে। ঠিক আছে, দেখুন এগুলা মেনে নিতে হবে, না মানার কোনো সুযোগ নেই। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিতে, পরীক্ষা দেন, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখেন এখানে একটা কোশ্চেন দেখেন, কোশ্চেন নাম্বার 1, এটা সম্ভবত আসছিল কখন, যে আপনাদের মে 2025-এর কোশ্চেন দেখা যাচ্ছে। স্যার একটু ব্রেক হয়ে গেছে স্যার। হ্যাঁ, একটু স্যার 50-50 দেখা যায় স্যার, মানে ফুল। স্যার একটু জুম জুম আউট করলে স্যার ভালো হতো স্যার। এখন দেখা যাচ্ছে। স্যার অপশন গুলো ক্লিয়ার স্যার, হ্যাঁ। যাই হোক, আপনারা তো আপনাদের কাছে কোশ্চেন আছে, জাস্ট আমি শুধু কোশ্চেনটা একটা গো থ্রু করানো, ঠিক আছে? আমি তো কোশ্চেনের শেষ করতে পারবো না, আমাদের তো ওই এখানে দেখেন, এখানে এমসিকিউ কোশ্চেন আছে। এমসিকিউ কোশ্চেন কয়টা আছে? হ্যাঁ 10টা, স্যার। 10 মাল্টিপল চয়েস কোশ্চেন। 10 মাল্টিপল,
হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? কুইজ বাংলাদেশ ডিরেক্টর যখন চেঞ্জ করবেন, তাহলে আপনি আমি যে এই যে ফর্মগুলো বলছি ওই ফর্মগুলো ভালো করে জানলেই পরীক্ষায় কি করতে পারবেন, লিখতে পারবেন, মানে পারবেন সিকিউরটা। স্যার এই যে এখন আপনি বিপিএস পাস 10 কোশ্চেন বছরের নাম্বার 3 মাল্টিপল স্যার। চয়েস। হ্যাঁ, এখন আমি আনসারটা বলবো না, আনসারটা আপনি দেখবেন, জাস্ট ফরম্যাটটা সিস্টেমটা কি পড়াশোনা আপনার, আমি সেটা বলতেছি। এখন আপনি এখানে প্রিভিয়াস 5-10 বছরের কোশ্চেন আইসে এমসিকিউ আপনি সব মুখস্থ করে নিলেন, কাজ হবে না। কারণ এমসিকিউ যেহেতু দিছে, এই এমসিকিউ হুবহু রিপিটেশন হবে না, এটা ধরে নিতে পারে। তাহলে আপনার জানতে হবে এই যে কয়েকটা ফর্ম আমি যে আপনি আমার লেকচারে কয়েকটা ফর্ম দিছি, এই ফর্ম গুলা কোনটা কি ফর্ম, সে ফর্ম রিলেটেড একটা জানবেন, পরীক্ষা একটা না একটা কাউন্ট করবো। ঠিক আছে, হয়তো 5-7টা ফর্মের কথা এখানে বলা আছে। এই মেইন মেইন বিশেষ করে হচ্ছে ডিরেক্টর চেঞ্জ, তারপর হচ্ছে আপনার ডিক্লারেশন, আপনার হচ্ছে শেয়ার হোল্ডিং, শেয়ার হোল্ডার্স পার্টিকুলার্স, এরকম যে কয়েকটা স্পেসিফিক ফর্ম আছে, এই রিলেটেড থেকে একটা না একটা আসবে। ঠিক আছে, তাহলে এইগুলা ভালো করে জানতে হবে। তারপর আপনি পড়ার সময় এখানে দেওয়া আছে হাউ অফেন শুড এ কোম্পানি সাবমিট ইটস অ্যানুয়াল রিটার্ন টু আরজেসি, কতদিন পর পর আরজেসি তে অ্যানুয়াল রিটার্ন সাবমিট করতে হয়, মান্থলি, কোয়ার্টারলি, অ্যানুয়ালি বা yearly? কোয়ার্টারলি স্যার। তাহলে এটা কোনটা হবে? হ্যাঁ, কোয়ার্টারলি স্যার, তো কোয়ার্টারলি স্যার, আফটার 3 মান্থস। এখন এই যে আপনার 3 মান্থ বলতেছি, আদৌ কি সঠিক এটা? এটা বলেই দিছে যে অ্যানুয়াল রিটার্ন কখন সাবমিট করতে হবে, তাহলে অ্যানুয়ালি হবে। স্যার 1 ইয়ার স্যার, অ্যানুয়ালি স্যার। আমরা কোশ্চেনে বলে দিছে, কোশ্চেনে ভুল করছে, কোশ্চেনে সে বলে দিছে অ্যানুয়াল রিটার্ন, তাহলে এটা অ্যানুয়ালি অ্যানুয়াল হবে। রিপোর্ট, জি স্যার, অ্যানুয়ালি হবে, জি স্যার। অ্যানুয়াল রিটার্ন কি আপনি মান্থলি করতে পারবো? মান্থলি কি অ্যানুয়াল হবে? হবে না। না স্যার, না স্যার, অ্যানুয়ালি, প্রশ্ন এটা স্যার হয় নাই annual স্যার। হবে। হ্যাঁ, তো এরকম করে আপনারা কোশ্চেন গুলো একটু ক্লিয়ার পড়বেন, পড়লে দেখবেন যে অনেকগুলো কোশ্চেন এরকম কোশ্চেনের থেকেই আপনি আনসার পাবেন, এরকম হতে পারে। মানে কয়েকটা সেগমেন্টের দিকে আপনার কনসেন্ট্রেশনটা পরীক্ষায় রাখতে হয়, পরীক্ষায় একেবারে হুম। মাথাটাকে জ্যাম করে ফেলেন না। এটা আমি দেখছি সবচেয়ে যে স্টুডেন্ট ফেল করার মূল কারণ হচ্ছে এটা। পরীক্ষায় যখন বসে তখন পড়তে, তখন চারিদিকে জ্যাম হয়ে যায়, নতুন একটু চিন্তা করার ক্ষমতা থাকে না তখন। কি, পরীক্ষা হলে যখন স্যার কথা বোঝা যাচ্ছে না। আমি সব পারবেন, এতদিন যা পড়ছেন পড়ছেন, অসুবিধা নাই, এখন পরীক্ষা লিখতে পারবো এই কনফিডেন্সটা নিয়ে পরীক্ষা বসবেন, এবং আপনি আপনার নিজের চিন্তায় ওইটা আনসার করার চেষ্টা করবেন। সেটা কমন পড়লো কি পড়লো না দেখার বিষয় না, আপনি চেষ্টা করবেন আপনি বুঝেন কিনা কোন রকম। ওই যে ছোটবেলা যেভাবে পড়ছেন, গরু রচনা শিখে গেছেন, নদী আসছে, গরুরে কোন রকম নদীতে ফেলাই দিল, ঠিক আছে, ব্যাস। এইরকম ভাবে আপনি আপনার যতটুকু নলেজ আছে সেই নলেজ গুলাকে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ক্লিয়ার? শিওর স্যার। জি স্যার। ওকে, রাইট। জি স্যার। স্যার, স্যার নেক্সট হচ্ছে, একটা একটা স্যার কোশ্চেন, স্যার একটা কোশ্চেন হ্যাঁ স্যার। বলেন, স্যার বলেন। আমাদের কি স্যার 50-তে পাস হবে এরকম কোনো মানে ডিসিশন কি হয়েছে স্যার? এরকম কোনো ম্যান্ডেটরি কিছু নাই। স্যার ওই যে আমরা আগে জানতাম এমন যে আসলে পার্সেন্টাইল একটা হিসাব আছে যে মানে কোনো সাবজেক্টে দেখা যায় যে 70 পাইলেও পাস হয় না, আবার কোনো হ্যাঁ, সাবজেক্টে 60 পাইলেও পাস হয়, এরকম একটা ব্যাপার আমরা শুনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, মানে মার্কেটে এখনো স্যার এটা প্রচলিত আছে, কিন্তু এটা কি আইসিএমবি যেরকম আইসিএবির মতো কি কোনো ডিসিশন নিয়েছে যে 50% হলে পাস মার্ক আর কি 50-তে এরকম কাউন্ট হবে? কিন্তু আমার জানা নাই, কারণ আচ্ছা স্যার। ডিসিশন ব্যাপারে এটা আমাদের চাইতে আপনারা ভালো জানবেন। আমার জানা নাই, তবে ইন জেনারেল প্র্যাকটিস যেটা, আমরা যে খাতা দেখি সেই খাতা থেকে আমরা এটা তো বলতে পারি যে 50 পাইলে অবশ্যই পাস দিয়ে দেয়। ঠিক আছে, 50 মার্কস ক্রস করে খুব কম খাতায় আছে, এই জন্যই পাশের হারটা কম। কারণ হচ্ছে আইসিএমবি তে যারাই পড়াশোনা করে ম্যাক্সিমাম হচ্ছে জব করে করে,
যার ধরুন পড়াশোনাটা কম করে। আইসিএবি তে যারা পড়াশোনা করে তারা ম্যাক্সিমাম হচ্ছে আর্টিকেল স্টুডেন্ট। তারা আর্টিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় তাদের, সুতরাং আর্টিকেল স্টুডেন্ট যদিও সেখানেও কাজ করে, কিন্তু তারা মনেই করে যে আমি যদি স্টুডেন্ট আমার তো পড়তেই হবে। এই পরিশ্রমের পরও তারা এসে পড়ে। কিন্তু আইসিএবি মেম্বার যারা, তারা ভালো ভালো জব করে, যার কারণে পড়াশোনার প্রতি মনোযোগটা কম থাকে। কিন্তু আইসিএবির স্টুডেন্টের চাইতে অনেক মেধাবী থাকে, কিন্তু পড়াশোনার অভাবে তারা পিছিয়ে পড়ে যায়। এটা আমার অবজারভেশন। নেক্সট হলো, কথা বোঝা যাচ্ছে? জি স্যার, ইয়েস কথা স্যার, ইয়েস স্যার। স্যার। নেক্সট দেখেন কোশ্চেন, এখানে হচ্ছে ট্রু ফলস। ফলস হলে আপনার ট্রু সঠিকটা আবার, ফলস হলে সঠিকটা লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার টেকনিক মানে ফলো করবেন, করে আপনি আপনার যেগুলো ট্রু সেটা ট্রু লিখে দিলেই শেষ। ফলস আপনি জানেন এটা ফলস, তাহলে ফলস হলে সঠিকটা কি সেটা কিন্তু জানতে হবে। তাহলে অ্যাটলিস্ট ফলস লিখবেন, লিখে কোন কারণে ফলস, এই কারণটা মেইন যে পয়েন্টটা, মানে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা চেঞ্জ করতে পারলেই হয়ে যাবে। দেন হচ্ছে এখানে ম্যাচিং, হ্যাঁ, সুইটেবল আইটেমস একটা একটার সাথে ম্যাচ করে দেওয়া। এই হলো 20 মার্কস। 20 মার্কস থেকে আপনি ভালো নাম্বার পাইলে আপনি অটোমেটিক্যালি পাস করবেন। আর এখানে যদি এখানে নাম্বার কম হয়ে যায় তাহলে কিন্তু পাস করাটা কঠিন হয়ে যায়। কারণ ভিতরে যে এই, যখন আপনি এলাবোরেটলি লিখতে যান তখন খুব ভালো লেখা যায় না। হ্যাঁ, অনেক কিছু কোশ্চেন লিখতে গেছেন, একটা খুব ভালো লিখতে যান, লিখতে গেলে সময় বেশি খেয়ে ফেলছেন, খুব ভালো পারেন কিন্তু সময় নষ্ট করে ফেলছেন। এই জন্য পরবর্তী কোশ্চেন গুলা আর চিন্তা করার সময় পাওয়া যায় না, এবং ওইভাবে লেখারও সময় পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আপনার কাজ হবে টাইম কতক্ষণ লিখবেন সেটা ডিপেন্ড করবে আপনার এই কোশ্চেনের মার্কসের উপর। এই কোশ্চেনের মার্কসের উপর দেওয়া আছে এক্সপ্লেইন, এক্সপ্লেইন দ্য কর্পোরেট রিপোর্টিং। কর্পোরেট রিপোর্টিংটা কি, হোয়াট ইজ কর্পোরেট রিপোর্টিং, এক্সপ্লেইন। এক্সপ্লেইন করতে বলছে কর্পোরেট রিপোর্টিং কি। মার্কস দিছে 2 নাম্বার। এখন আপনি যদি কর্পোরেট রিপোর্টিং এর উপর এক্সপ্লেনেশন লেখেন, আপনি মনে করেন 5 পৃষ্ঠা লিখতে পারবেন, তাহলে কি আপনি কতটুকু লিখবেন? আপনার নাম্বার 2, সে এক্সপ্লেনেশন বললে কি হয়েছে? আপনি লিখবেন কর্পোরেট রিপোর্টিং কি, লিখে 1 লাইনের জায়গায় 2 লাইন লিখলেই শেষ, আপনার কর্পোরেট রিপোর্টিং শেষ, এক্সপ্লেনেশন হয়ে গেছে। এক্সপ্লেনেশনের কোনো সীমা নাই, কত এক্সপ্লেনেশন করবেন। তাহলে আপনার কাজ হচ্ছে নাম্বার কি পরিমাণ আছে এই কোশ্চেনের, নাম্বার অনুযায়ী আপনি আনসার করবেন। বুঝতে পারছি? ইয়েস স্যার। আরেকটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য এলিমেন্ট অফ, অথবা যদি আমি আসে যে হোয়াট আর দ্য, আমরা যেটা আইফাকের ইয়া বলছিলাম, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ইথিক্স অফ আইফাক। আইফাকের ফান্ডামেন্টাল ইথিক্স গুলা কি কি পরীক্ষায় আসছে। নাম্বার হচ্ছে কত? নাম্বার হচ্ছে 7 নাম্বার। তাহলে কতক্ষণ লিখবেন? তাই আইফাকের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে 5টা। আপনি 5টা লিখতে, 5টা না লিখতে বলছে হোয়াট ইজ দ্য কোন কি কি, আপনি কি কি লিখে দিলেন। নাম্বার হলো সাত স্যার নাম্বার তাহলে কি হবে? স্যার, না স্যার, এখানে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেনেশন করতে হবে। আপনি 7 নাম্বার দেওয়ার মতো যতটুকু, ওই অতটুকু পরিমাণে লিখবেন। ইন্টিগ্রিটি সম্পর্কে লিখলে প্রত্যেক আপনি অনেক কিছু লিখতে পারবেন, 3 পৃষ্ঠা লিখতে পারবেন শুধু ইন্টিগ্রিটি। তাহলে আপনি 3 পৃষ্ঠা তো লিখলে হবে না, আপনার তো সময় কাভার দিতে হবে। আবার শুধু ইন্টিগ্রিটি লিখে দিলেন একটা প্রিন্সিপাল, তাহলে হবে না। ইট ডিপেন্ডস আপন মার্কস অন দা কোশ্চেন। কোশ্চেনের উপর কত মার্কস থাকবে সেটার উপর ডিপেন্ড। আবার বললো 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, পরীক্ষার নাম্বার হলো 2 নাম্বার। তাহলে কি করবেন আপনি? আপনি শুধু জাস্ট পয়েন্টটা স্যার লিখবেন, পয়েন্ট গুলা, স্যার শুধু পয়েন্ট পয়েন্টটা গুলা লিখে জি দিবেন, শেষ। জি জি স্যার। ক্লিয়ার? এখানে দেখেন, ইয়েস স্যার। এখানে দেখেন সেকশন বি তে, আমি নিজেই দেখি না এত ছোট লেখা। কোশ্চেন বি তে স্যার এখানে পড়ে দেবো স্যার। এই দেখেন, এই যে দেখেন এ বি সি ডি 4টা কোশ্চেন দেওয়া আছে।
ABCD, 4টা কোশ্চেন দেওয়া আছে। 4টা কোশ্চেন নাম্বার কত? 5 + 5 + 6 + 4 = 20। এখন দেখেন এই 20 মার্কস এর জন্য একটা 5 নাম্বারের জন্য আবার কোশ্চেন লিখছে, দেখেন, অ্যানালাইজ হাউ দ্য কোম্পানি সেক্রেটারি এনহ্যান্স কোম্পানির ট্রান্সপারেন্সি। কোম্পানি সেক্রেটারি কিভাবে কোম্পানির ট্রান্সপারেন্সিটা এনহ্যান্স করতে পারে, বৃদ্ধি করতে পারে, সেটা অ্যানালাইজ করতে বলছে। বাই এনশিওরিং একুরেট এন্ড কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজার। ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজারের মাধ্যমে একটা কোম্পানি সেক্রেটারি কিভাবে ওই কোম্পানির কর্পোরেট যে ট্রান্সপারেন্সি সেটা নিশ্চিত করতে পারে, ইনক্লুডিং ইএসজি। ইএসজি মানে কি? এনভায়রনমেন্টাল, সোশ্যাল এন্ড গভর্নেন্স রিপোর্টিং। এই সকল রিপোর্টিং এর মাধ্যমে কিভাবে করতে পারে সেটা অ্যানালাইজ করার জন্য আপনাকে 5 নাম্বার বলছে, তাহলে আপনি 5 নাম্বারই লিখতে হবে। 5 নাম্বারের জন্য যতটুকু লেখা দরকার অতটুকুই লিখতে হবে। ঠিক আছে? অ্যানালাইসিস করতে গেলে অ্যানালাইসিসের কোনো শেষ নাই। আবার এক লাইন করলেও এটা অ্যানালাইসিস হয়ে যায়। তাহলে আপনার নাম্বার, এবং এটাও আবার ডিপেন্ড করবে, সকলের জন্য সমান না। আপনার লেখার স্পিড বেশি, আপনি 2 পৃষ্ঠা লিখতে পারবেন 5 নাম্বারের জন্য। আমার লেখার স্পিড কম, আমি লিখতে আস্তে আস্তে লিখি, সুতরাং আমারও পাস করতে হবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব কতটুকু স্পিডে করতে পারি। তাহলে আমার জন্য, আপনার জন্য 2 পৃষ্ঠা, আমার জন্য 1 পৃষ্ঠা বেশি। আমি 1 পৃষ্ঠা দিয়ে দিয়ে সুন্দর সুন্দর টু দ্য পয়েন্টে আমি লিখে যাব, আমি পাস করতে পারি কিনা। ক্লিয়ার? তার মানে হচ্ছে আপনি আপনার নিজের কতটুকু স্ট্রেংথ আছে সে অনুযায়ী লিখবেন, কিন্তু সময়টা লিমিটেড। ওই সময়ের প্রতি আপনি ভাগ করে নেবেন কত পৃষ্ঠা লেখলে আপনি ফুল মার্কস আনসার করতে পারবেন। থিওরিক্যাল সাবজেক্ট অবশ্যই ফুল মার্কস আনসার করবে। আমি আমার মনে হয় আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেই মেসেজটা মনে হয় আপনাদেরকে দিতে পারছি। কোশ্চেনের আনসার করে দেওয়া এখানে আমাদের দায়িত্ব না, আমার কাজ না। এখানে দেখেন যে যে কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আমার, বিশেষ করে আগে কি পড়ছেন পরের হিসাব। আমি এই যে 10টা ক্লাস নিচ্ছি, এই 10টা ক্লাসের লেকচারের ভিতরেই আপনি সবগুলা পয়েন্ট টাচ করার মতো আপনার ক্ষমতা হবে এখানে যে যে কোশ্চেন আসছে। ঠিক আছে? তাহলে আপনারা এগুলা ইয়েস স্যার। দেখবেন, দেখি দেখে, যেমন এখানে আছে কর্পোরেট গভর্নেন্স এর অডিট কমিটির কোশ্চেন। আমি কোয়ালিফিকেশন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কর্পোরেট গভর্নেন্স কোডের আমি আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কোয়ালিফিকেশনও আমি পড়াইছি, এবং 2-3 বার করে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আরো 2-3 জনের মাধ্যমে পড়া, মানে এটাকে আবার রিপিট করেছি যেন আপনি এই জিনিসটা পারেন। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস এর কোয়ালিফিকেশন গুলা কি কি হবে, ইয়েস ইন্ডিপেন্ডেন্ট স্যার। ডিরেক্টরের ডিসকোয়ালিফিকেশন কি হবে, এই যে এগুলো আসছে। অডিটরের অডিট কমিটির কি রুলস কি, সেই কথাগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। অর্থাৎ আপনারা আগে যা পড়ছেন সেগুলা, ওই যে দেখেন আসছে হোয়াট ইজ দ্য ডিরেক্টরস রিপোর্ট অফ এ কোম্পানি, অথচ আমার কোর্সের নাম্বার থাকার কথা মাত্র কত যেন 30 মার্কস সম্ভবত। হ্যাঁ, সেক্রেটারি দেখেন এখানে আপনার 80 মার্কস, মানে আপনি 90 মার্কসে আমার শুধু লেকচার থেকে আপনি আনসার করতে পারবেন, কারণ এখানে আমার লেকচারগুলো অনেক এলাবোরেটলি দেওয়া হয়েছে যে এইগুলা থেকে আপনারা সবগুলোই কভার হয়ে যাবে। এই যে দেখেন ডিরেক্টরস রিপোর্ট, হোয়াট ইজ দ্য ডিরেক্টরস রিপোর্ট অফ এ কোম্পানি। কোম্পানির ডিরেক্টরস রিপোর্ট বলতে কি বোঝাও? হোয়াট ইজ দ্য কন্টেন্ট ইন এ ডিরেক্টরস রিপোর্ট, ডিরেক্টরস রিপোর্টে কি কি কন্টেন্ট থাকে, এই যে একটু আগে আপনাদেরকে যেগুলো বললাম কন্টেন্ট গুলো বলা আছে এখানে। এক্সামিন দ্য রোল অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস ইন ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল বোর্ড অফ ডিরেক্টরের কি রোল আছে। হাউ ডাজ অ্যান অডিট কমিটি কন্ট্রিবিউট টু ইমপ্লিমেন্টিং গুড গভর্নেন্স, অডিট কমিটি গুড গভর্নেন্স ক্ষেত্রে কি কিভাবে কাজ করতে পারে, সহায়তা করতে পারে। এই হলো মোটামুটি আমার মনে হয়। আপনাদের আর কোনো যদি কোশ্চেন থাকে আমি কোশ্চেন আনসার করতে পারি, অথবা আমরা শেষ করে দিব। কারণ আপনাদের সাথে আমার এই কোর্সের মাধ্যমে যদিও ফিজিক্যাল ক্লাস করতে পারি নাই, তথাপি এটা হচ্ছে একটা ইন্টারাকশনের একটা সুযোগ। আপনাদের সাথে আমার একটা ইন্টারাকশন হয়েছে, 10টা ক্লাস হোক, 5টা ক্লাস হোক, একটা ক্লাস হোক, হয়তোবা এক সময় আপনি আইসিএমএ পাস করবেন, কোয়ালিফাই করবেন, আপনার সাথে আমার দেখা হবে এজ এ মেম্বার হিসাবে,
এজ এ প্রফেশনাল ব্রাদার্স হিসাবে, এবং সেখানে দেখা গেছে যে আমার চাইতে আপনারা অনেক ভালো পজিশনে থাকবেন, এটাই স্বাভাবিক। আমি ইউনিভার্সিটিতে আমি যেই স্টুডেন্ট পড়াইছি ইউনিভার্সিটি আমার মানে জুনিয়র যে ছেলেদের পড়ে তারাও দেখা গেছে আমার চেয়ে অনেক উপরে আছে এখন। ঠিক আছে, এটাই স্বাভাবিক। আপনি উপরে যাবেন, আবার আপনার চেয়ে যারা ছোট তারাও আপনার উপরে যাবে, এইভাবেই আমরা চলবো। আমার মনে হয় সেই সম্পর্কটা আমাদের থাকবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি নতুবা আমরা শেষ করে দিব। স্যার আজকে কি আমাদের লাস্ট ক্লাস হলো তাহলে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই কোর্সের লাস্ট ক্লাস। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাস আসলে আমি খুব মনোযোগ দিয়ে করছি। আমি আইসিমিতে যতগুলো ক্লাস অ্যাটেন্ড করছি স্যার, অনলাইন ক্লাসে আসলে আপনার সাথে ইন্টারাকশনটা অসাধারণ ছিল আমার কাছে মনে হয়েছে, কারণ আপনি স্টুডেন্টদের একদম ক্লাসের মতো করে ডেকে ডেকে আহ, আহ, জিজ্ঞেস করা বা পড়াগুলো তাদের কাছ থেকে আদায় করা, স্যার আপনার টিচিংটা আমার কাছে অসাধারণ লেগেছে, এবং আপনার শীটগুলোও খুবই ফ্রুটফুল আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ স্যার। আর আমাদের সাথে অবশ্যই ক্লাস শেষ হয়ে গেলেও কানেক্টেড থাকবেন বলে আশা রাখি, এবং ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন দেখা হয়ে যাবে স্যার। ইনশাল্লাহ, অসুবিধা নেই। এক একজনের কাছে এক একজনের পারসেপশন ভালো মন্দ থাকতেই পারে। তবে আমার কাছে ভালো হবে কেউ যদি আমার যে প্রবলেম গুলো যদি দুই একজন ধরে 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 দেন, তাহলে বেশি সুবিধা হয় আমার জন্য। কারণ কেউ যদি স্যার একটা প্রবলেম আমার সমস্যা নিয়ে কোনো কথা বলেন তাহলে ভালো হয়। স্যার আমরা স্যার হ্যাঁ, যে কটাই ক্লাস করছি নেটওয়ার্কের খুব সমস্যা ফেস করছি স্যার, অনেস্টলি স্যার। নেটওয়ার্কের না, নেটওয়ার্ক তো আমার মনে হয় আজকেই প্রবলেম হয়েছে, আর প্রবলেম হয় না। প্রথম ক্লাসে প্রবলেম হয়েছিল, আর আজকে প্রবলেম, অন্য ক্লাসে মনে হয় প্রবলেম হয় নাই। এখন না আপনার স্যার, তেমন আপনার প্রবলেম হয় না স্যার, দু একটা ক্লাসে হয়েছে স্যার, বেশি না। হ্যাঁ, আপনার ক্লাসে আপনার এখানে প্রবলেম কি এটা জানি না। আজকে যে এটা মোবাইলের কারণে প্রথম দিনে এরকম প্রবলেম হয়েছিল, আজকে এই প্রবলেমটাই হয়েছে। প্রথম দিনে হ্যাঁ হ্যাঁ স্যার এটা ইলেকট্রিক ছিল না, আর আজকে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাছাড়া স্যার স্যার এই আপনার স্যার ক্লাস এই আমাদের কোশ্চেন গুলো তো আমাদের একটু এমন দিয়ে দিবেন হয়েছে স্যার, স্যার। আমাদের আর আমাদের যদি ক্লাস পেজের। আর কয়টা বেশি পাইতেন তাহলে অনেক ভালো হতো স্যার। স্যার ক্লাসগুলো সেটা আসলে সেটা অনেক আমি ভালো বলছিলাম, লাগছে সেটা আমি ক্লাসগুলো আমি করে স্যার। আমি বলছিলাম যে সুযোগ আছে কিনা। মানে এত বড় তারপরেও তারা সিলেবাস, যদি এত কম ক্লাসে আসলে ভালোভাবে স্যার আপনিও এই করতে অনেক সময় ওভারল্যাপিং হ্যাঁ করতে হয়েছে। সম্ভব না আসলে হ্যাঁ, স্যার, কোর্সটা সেটাই, অনেক বড়। এটা সম্ভব না। এই জন্যই মানে টোটাল কোর্স একজনও পড়াইলে তার জন্য সুবিধা। যেমন যে এই পড়াগুলা এইগুলা আগের কোর্সে পড়াশোনা হয়েছে, সেটাকে যদি আগের কোর্সের পড়াটা যদি আপনি ধরে রাখতে পারতেন, তাহলে আমার এখানে যে আমি যে ট্রেনিং গেছি, মানে খুব দ্রুত গেছি, সেটা সঠিক ছিল। এখন আগেরটা যদি সঠিকভাবে আপনি যদি না ধরেন বা আপনি ক্লাসই করেন নাই তখন, তো এখন তো অবশ্যই কঠিন হবে। আগেরটা এটাও হয়। করছি স্যার, কর্পোরেট গভর্নেন্স। স্যার 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 আগেরটা এটা স্যার এটা উনিও ভালো অনেকগুলো করছেন স্যার স্যার। রিভিউ স্যার হয়েছে স্যার।